গল্পের নাম মেঘের আড়ালে রোদ। কলমে সাবিহাতুল শুভা। গল্পের দ্বিতীয় পর্ব। ড্রয়িং রুম জুড়ে সবাই চুপচাপ বসে আছে। আমেনা বেগম মুখে আঁচল টেনে কান্না করছেন। নিরুপমা ভাবিকে বুঝাচ্ছেন। শ্রাবণ আনোয়ার চৌধুরীর দিকে ফিরে প্রশ্ন করল, দাদাভাই, আপনি আমাকে বিশ্বাস করেন তো? আনোয়ার চৌধুরী বলল, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর দাদুভাই। আমি পুলিশকে কল করছি। মেঘলা ভয় মনে মনে বিড়বিড় করতে শুরু করল। সাথের সখীরা বারবার নিষেধ করেছিল। এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি। লোকে ঠিক বলে, লোভে পাপ, পাপে জেলখানা। দূর থেকে ছোঁয়া আর মহুয়া চুপচাপ মেঘলার দিকে তাকিয়ে আছে। মহুয়া ফিসফিস করে বলে উঠল, এত ঝামেলা না করে তোমার ভাই ডাক্তারকে বলো আবার প্রেগন্যান্সি টেস্ট করাতে, আর সাথে ডিএনএ টেস্ট করাতে, তাহলেই ঝামেলা মিটে যায়। ছোঁয়া খুশিতে মহুয়ার দুই গাল আলতু করে ছুঁয়ে এটা নিজের আম্মুর কাছে বলল। নিরুপমা বেগম ভাইদের বলতেই সবাই এই সিদ্ধান্ত নিল। মেঘলা বেচারি একটু ফাঁক খুঁজছে, পেলেই পালিয়ে যাবে। ওকে শুধু একটু ভয় দেখাতে বলেছিল, কিন্তু এমন ভাবে ফেঁসে যাবে ভাবতে পারেনি। এখন সে কি করবে? কোনো বাচ্চা টাচ্চা কিছু নেই। কিসের বাচ্চা? এই দ্বিতীয়বার সে শ্রাবণকে দেখেছে, প্রথমবার দেখেছে ছবিতে, আর এখন সামনাসামনি। অন্ধকার এক রুমে থেকে অট্টহাসিতে কেঁপে উঠল রুমটি। কি ভয়ঙ্কর সেই হাসি! রুমের বাহির থেকে কেউ দৌড়ে এসে বলে উঠল, বসো, ঝামেলা হয়ে গেছে। অন্ধকার রুম থেকে কেউ বলে উঠল, মোবাইল দে। ভয় কাঁপতে কাঁপতে একজন হাতে মোবাইল তুলে দিল। ওই শান্তি নীড়ে আমি অশান্তির আগুন জ্বালিয়ে ছাড়ব। শ্রাবণ রেগে চুপ করে বসে আছে। না পারছে মেয়েটাকে কিছু করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। ইচ্ছে তো করছে থাপড়ে দাঁত ফেলে দিতে, কিন্তু শ্রাবণ মেয়েদের গায়ে হাত তুলে না, তাই চুপ করে বসে আছে। শ্রাবণের এমন শান্ত আচরণ একদম পছন্দ হলো না মহুয়ার। এ কেমন ছেলে? এতটা সিরিয়াস মুহূর্তে এতটা শান্ত কিভাবে আছে? আস্তে আস্তে করে নিজের রুমে চলে গেল মহুয়া। শ্রাবণ নিচের দিকে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। মেয়েটা হঠাৎ এসে এমন কথা বলার নিশ্চয়ই কোনো কারণ আছে। কে পাঠিয়েছে মেয়েটাকে? আজাদ চৌধুরী আহনাফের সাথে কথা বলে ফোন রাখতেই অচেনা নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করে কানে দিতেই কেউ বলে উঠল, কি ব্যাপার আজাদ চৌধুরী, খুব টেনশনে আছো? কণ্ঠটা চিনতে কিছুটা সময় লাগল, কিন্তু কিছু সময় যেতে কণ্ঠটা চিনতে ভুল করল না আজাদ চৌধুরী। তৎক্ষণাৎ আবার নাম্বারটার দিকে তাকালো। 18 বছর পর সেই চিরচেনা কণ্ঠ শুনে থমকে গেলেন। হ্যালো আজাদ, আমার বন্ধু, চিনতে পেরেছ? নাকি এত বছর পর বন্ধুর কথা শুনে আনন্দে বোবা হয়ে গেছ? নাকি ভয় পেলে? কেমন আছো বন্ধু? আজাদ চৌধুরী বলল, তুই বেঁচে আছিস? হিহিহি, তোদের কি মনে হয় আমি মরে গেছি? একটু টিভি তো অন কর। আজাদ চৌধুরী রিমোট হাতে টিভি অন করতেই দেখতে পেলেন টিভিতে শ্রাবণ আর মেঘলার ছবি পাশাপাশি দেওয়া, আর সাংবাদিকরা উনাদের কোম্পানির নিচে ঘেরাও করে রেখেছে। কি অবাক হলে? একটু পর তোমার বাড়িতেও চলে আসবে বিশিষ্ট ব্যবসায়ী শান্তি কোম্পানির মালিকের ছেলেদের একই পতন হচ্ছে। আজাদ চৌধুরী বলল, তুই করেছিস এমনটা, তাই না? এখন তো কেবল শুরু, আমার কাছ থেকে যেভাবে এক এক করে সব কেড়ে নিয়েছিস। তোর জীবন থেকেও সব সুখ শান্তি কেড়ে নিয়ে শান্তির নীড়ে অশান্তির আগুন জ্বালিয়ে দিব। এখন তোর ঘর সামলা, আবার কথা হবে। আজাদ চৌধুরী রেগে কিছু বলার আগেই ফোন কেটে গেল। উনি দপ করে সোফায় বসে পড়লেন। তারপর কিছু সময় চোখ বন্ধ করে রাখলেন।
ইতিমধ্যে দারোয়ান এসে বলে গেল গেইটে অনেক সাংবাদিক দাঁড়িয়ে আছে, ভেতরে আসতে চাচ্ছে। আজাদ চৌধুরী ছেলের দিকে তাকালেন। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে টিভির দিকে। মেঘলা টিভিতে এইসব শুনে বলে উঠল, সব মিথ্যা কথা, এই লোককে আমি চিনি না। আমি চলে যাচ্ছি। সরি আপনাদের বিরক্ত করার জন্য। আমি তো নাটক করছিলাম এতক্ষণ। মেঘলা দ্রুত পায়ে বের হয়ে যেতে নিলে আজাদ চৌধুরী ডেকে দাঁড় করালেন। আজাদ চৌধুরী বলল, এই মেয়ে কত টাকা পেয়েছিলে? মেঘলা মিরাজ চৌধুরীর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বলে উঠল, 50,000। দুইজন সাংবাদিক বাড়ির ভেতর চলে আসলো। এসেই বলতে শুরু করল, ম্যাম আপনি বলুন চৌধুরী বাড়ির লোকরা কি আপনাকে মেরে তাড়িয়ে দিচ্ছে? আমরা আছি আপনার পাশে, ভয় পাবেন না, সত্যিটা বলুন আমাদের। আজাদ চৌধুরী সাংবাদিকের সামনে গিয়ে রেগে বলে উঠলেন, আপনারা আমাদের পারিবারিক বিষয় মাথা না ঘামিয়ে বেরিয়ে যান। আর আমার পুত্রবধূকে বিভ্রান্ত করবেন না, ও এমনিতেই প্রেগন্যান্ট। সাংবাদিক বলল, শ্রাবণ চৌধুরী কি উনাকে বিয়ে করেছেন? আজাদ চৌধুরী, জি। সাংবাদিক বলল, কখন, কোন সময়? প্রমাণ কি? আজাদ চৌধুরী বলল, 1 মাস পর বড় করে আয়োজন করে বিয়ের অনুষ্ঠান হবে, তখন জেনে যাবেন, এখন বাসা থেকে বের হন। দারোয়ান এসে সাংবাদিকদের বের করে দিল। বাসার সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আজাদ চৌধুরীর দিকে। মেঘলা বিরক্ত হয়ে সবার মুখের দিকে তাকিয়ে বলল, এবার আমি আসি। আমার কাজ এতটুকুই ছিল। আজাদ চৌধুরী বলল, তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। আর বেশি বাড়াবাড়ি করলে আমি এখনই পুলিশ ডাকছি। সারা জীবনের জন্য কারাগারে বন্দী হয়ে থাকবে। মেঘলা রেগে বলে উঠল, এটা কি মামা বাড়ির আবদার? আমি এখানে কেন থাকব? আজাদ চৌধুরী, যত টাকা কন্ট্যাক্ট করে এখানে এসেছো তার থেকে দ্বিগুণ টাকা দিব। 3 মাস আমার ছেলের বউ হওয়ার অভিনয় করবে, তারপর তোমার মুক্তি। শ্রাবণ বলল, আব্বু কি বলছো এসব? আজাদ চৌধুরী, আর কারো একটা কথাও আমি শুনব না, আমি যা বলবো তাই। রেডি হও, একটু পর কাজী আসবে। শ্রাবণ, এই মেয়েকে কখনো আমি বিয়ে করব না। আজাদ চৌধুরী, 3 মাস সহ্য করে নাও। শ্রাবণ, আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করবেন না। এটা জীবন কোনো পুতুল খেলা নয়। আজাদ চৌধুরী, তাহলে পারবে সাংবাদিকদের মুখ বন্ধ করতে? আজকে এই মেয়েকে বিয়ে না করলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আমার এত কষ্টে তিলে তিলে গড়া কোম্পানি, সম্মান সব এক নিমেষেই শেষ। শ্রাবণ নিজের স্বার্থের জন্য ছেলের জীবন নষ্ট করে দিচ্ছেন। আর কে করছে এইসব? আজাদ চৌধুরী রুমে গিয়ে রেডি হয় শ্রাবণ। রেগে নিজের রুমে চলে আসলো শ্রাবণ। মেঘলা দাঁড়িয়ে আছে। এখান থেকে বের হলে কারাগারে, আর এখানে থাকলে বিয়ে করতে হবে। টাকাও পাবে, মাত্র 3 মাসের ব্যাপার। অনেক কিছু ভেবে রাজি হয়ে গেল। আজাদ চৌধুরী নিরুপমাকে ইশারা করল মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। আমেনা বেগম নিজের রুমে গিয়ে ছেলের জন্য কান্না করছেন। এমন ছেলের বউ সব মার মেনে নিতে কষ্ট হবে। না আছে পড়াশোনা, আর না আছে কোনো পারিবারিক শিক্ষা। আজাদ চৌধুরী মাথায় হাত দিয়ে সোফায় বসে রইলেন। রায়হান ফিরে এসেছে। প্রতিশোধ নিতে চাইবে, আজাদ চৌধুরীও ছেড়ে দিবে না। যত যাই হোক, এই পরিবারকে উনি শেষ হতে দিবেন না, এটা তো রায়হানের ছোট একটা চাল মাত্র। রায়হান যে কতটা ভয়ানক আজাদ চৌধুরী খুব ভালো করে জানেন। ওর নেক্সট পরিকল্পনা নিশ্চয়ই আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। কাজী আসার পর শ্রাবণ একবার নিচে নেমে এসেছিল। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর বাসা থেকে বের হয়ে কোথায় যেন বাইক নিয়ে চলে গেছে। মেঘলাকে শ্রাবণের রুমে বসিয়ে গেল ছোঁয়া। মেঘলার ভীষণ খিদে পেয়েছে। রুমের এদিক ওদিকে তাকিয়ে কিছু খুঁজল। রুমটা খুব সুন্দর পরিপাটি।
এত সুন্দর রুম সে কখনো দেখেনি। দেখবে কিভাবে থেকেছে বস্তিতে। ছোঁয়া আবার ফিরে এসে একটা শাড়ি রুমে দিয়ে গেল। কাল এই মেয়ের জন্য কাপড় আনা হবে। মেঘলা শাড়ি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে রেখে দিল। সামনে আলমারি টান দিয়ে খুলে একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আহনাফ বাসায় এসে বাসার পরিস্থিতি বুঝল। প্রথম দিন হসপিটালে ভীষণ দখল গিয়েছে, ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে দাদির রুমে গেল। দাদির শরীর বেশি ভালো না। হয়তো আজ যা হয়েছে কিছুই উনাকে জানানো হয়নি। এইসব জানলে আরও অসুস্থ হয়ে পড়বেন। দাদির মেডিসিন, খাবারের কথা জিজ্ঞেস করে টুকটাক কথা বলে বের হয়ে নিচে আসতে নিলে মহুয়ার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ভেতরে ছোঁয়া বলছে, আচ্ছা মহুয়া, আমার কি ছোট বোন হিসেবে বাসর ঘরটা একটু সাজিয়ে আসা উচিত না? মহুয়া, তুমি দেখেছ কিভাবে বিয়ে হয়েছে? এটাকে বিয়েও বলে না। ছোঁয়া, যাই বলো কবুল তো বলেছে। মহুয়া, আস্তে আস্তে এক রুমে থাকতে থাকতে ভালোবাসাটা তৈরি হয়ে গেলেই হয়। ছোঁয়া, ভাবির পেশা কি ছিল শুনলে না? মহুয়া, মানুষের পেশা নয়, তার আচরণ কেমন সেটা লক্ষ্য করো। সে এমন পথ কেন বেছে নিয়েছিল সেটা একবার ভাবো। তার অতীত জানতে চাও ছোঁয়া? সেও আমাদের মতো মানুষ, আজ পর্যাপ্ত সব কিছু পেলে সেও আমাদের মতো থাকতো, আমাদের থেকে ভিন্ন পথ বেছে নিত না। এক বেলা না খেয়ে থাকলে কেউ মুখে খাবার তুলে দিবে এমন কেউ নেই মেয়েটার। কয়লা থেকেও হিরে পাওয়া যায়। ছোঁয়া, আমার তো তোমার অতীত জানতে ইচ্ছে হয়। মহুয়া হেসে বারান্দায় চলে গেল। বাহির থেকে ওদের সব কথা শুনছিল আহনাফ। এই মেয়েটা সবার থেকে ভিন্ন। খুব কৌতূহল জাগল মহুয়ার সম্পর্কে জানতে। আসলেই কি দাদাভাইয়ের আত্মীয় নাকি অন্য কোনো কাহিনী? কিন্তু এখন নয়, আগে এই ঝামেলা শেষ হোক। মেঘলাকে হালিমা চৌধুরী রুমে খাবার দিয়ে গেল। রাতে আর শ্রাবণ বাড়িতে আসেনি। টেনশনে আমেনা বেগমের প্রেসার বেড়ে গেল। মাথায় পানি ঢালল মহুয়া। খুব যত্ন করে খাবার খাইয়ে দিতে চাইল, কিন্তু আমেনা বেগম মুখে কিছু তুললেন না। প্রেসারের মেডিসিন খাইয়ে রুমে এসে দেখে ছোঁয়া ঘুমাচ্ছে। ছোঁয়ার পাশে শুয়ে পড়ল। আজাদ চৌধুরী ড্রয়িং রুমে বসেই রাত কাটিয়ে দিলেন, ছেলের জন্য উনারও টেনশনে হচ্ছে। ঠিক আছে তো শ্রাবণ? শান্ত সৃষ্ট ছেলেটার ভাগ্য কেন এমন হলো? রায়হান না সুযোগ পেয়ে আবার শ্রাবণের কোনো ক্ষতি করে দেয়? ছেলেটা এখনো আসছে না কেন? আজ পরিবার আর কোম্পানির ভালো দেখতে গিয়ে ছেলেটার জীবনে শেষ করে দিল। মেঘলা দরজা বন্ধ করে শান্তিতে নিচে ঘুমিয়ে গেল। ওর কোনো টেনশন নেই। সকালে আবার বস্তিতে একবার যেতে হবে, এখন ঘুম প্রয়োজন। প্রতিদিনের মতো আজও মহুয়া সকালে উঠল, সাথে ছোঁয়াকেও তুলে দুইজন নামাজ পড়ে রুম থেকে বের হয়ে ছাদে গেল। আজ আর বাগানে যায়নি। এই বেয়াদব লোকের মুখোমুখি হতে চায় না মহুয়া। ছাদ থেকে নেমে রুমের সামনে আসতেই আহনাফের মুখোমুখি হয়ে গেল। আহনাফ ওদের দেখেও না দেখার মতো নিজের রুমে চলে গেল। মেঘলা ঘুম থেকে উঠে বাহিরে বের হয়ে আসলো। ছোঁয়া আর মহুয়া কলেজে যাওয়ার জন্য বের হলো। ছোঁয়া এক নজর মেঘলার দিকে তাকিয়ে গটগট করে মহুয়াকে নিয়ে বেরিয়ে গেল। মেঘলা ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখতে শুরু করল। ঘুরতে ঘুরতে একটা ঘরের সামনে এসে থামল। ভেতরে উকি দিয়ে দেখল একটা ছেলে বৃদ্ধ মহিলার হাত ধরে বসে আছে। একটা ছেলে দৌড়ে এসে বলে উঠল, রনি ভাই, আকাম তো ঘইটটা গেছে। রনি কলেজের সামনে বসে সিগারেট টান বসিয়ে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, কি আকাম করছোস? ভাই আমি না জামিল রে, ফুলবানোর থাইকা যেই 15টা মায়া আনতে বলছিল সেই 15টা মায়া পালায় গেছে 5 দিন আগে।
রনি পকেট থেকে পিস্তল বের করে ছেলেটাকে চেপে ধরে বিশ্রী গালি দিয়ে বলে উঠল, কেমনে পালাইছে, এতগুলো গরু সাথে দিয়েছিলাম কিসের জন্য? মায়াগুলোরে 3 দিনের মধ্যে আমার সামনে দেখতে চাই। ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, ভাই ওদের মধ্যে একটা মেয়ে জামাল আর তার লগের 2টা রে ফেলছে। রনি কি কচ? ছবি দেখা মায়ার। নিজ হাতে কেটে টুকরো টুকরো কর্মু, কত বড় কলিজা ওই মায়ার দেখমু। ছেলেটা ছবি বের করার আগেই আরেকটা ছেলে এসে বলে উঠল, ভাই মায়াটা কলেজে আইছে। ওই পোলার খবর কি? ভাই কেউ চিনে না। আমি আরো খবর নিয়া দেখতাছি। রনি আমি আসছি, তুই ছবি নিয়ে দাঁড়ায় থাক। বলেই সেই বোরকা পরা মেয়েকে দেখতে চলে গেল। শ্রাবণ আর আহনাফ পাশাপাশি এক নির্জন নদীর তীরে দাঁড়িয়ে আছে। একটু পর অন্ধকার নেমে আসবে। আজ 1 সপ্তাহ শ্রাবণ বাসায় আসে না। আমেনা বেগম ছেলের টেনশনে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আহনাফ তন্নতন্ন করে সারা শহর খুঁজেছে, এক পর্যায়ে খুঁজতে খুঁজতে শ্রাবণের বন্ধুর বাসায় পেল। আহনাফ এভাবে নিজেকে আড়াল করে নিলে কি সব আগের মতো হয়ে যাবে? শ্রাবণ কিছু না বলে চুপচাপ পানির ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। আহনাফের ভীষণ রাগ হল। এভাবে চুপ করে থেকে কি বুঝাতে চাচ্ছে? আহনাফ আবার বলে উঠল, আম্মু তোমার জন্য টেনশন করে। দাদিজান বারবার তোমার কথা জিজ্ঞেস করে। শ্রাবণ হাসল। আহনাফ ভাইয়ের কষ্টটা বুঝতে পারছে। আহনাফ নিজের মনের সব কথা চিৎকার করে এই নদীর তীরে বলে, মনটা হালকা করো, যা হয়েছে ভুলে যাও। তখন চুপ করে মুখে তালা মেরেছিলে, এখন এমন লুকোচুরি খেলা বন্ধ করে বাসায় চলো। শ্রাবণ চিৎকার করে, নদীর তীরে সব বললেই কি আবার সব আগের মতো হয়ে যাবে? আহনাফ দিন দিন কি ছোট বাচ্চা হয়ে যাচ্ছ? 2 ভাই অনেক কথা বলল। শ্রাবণ বলল সে রাতে বাসায় আসবে, আহনাফ যেন চলে যায়। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর বুকে, ভয় যাওয়া একের পর এক ঢেউয়ের খেলা। নদীর স্রোত, সময় আর মানুষের জীবন যা দ্বিতীয়বার ফিরিয়ে আনা যায় না। এই 1 সপ্তাহে মহুয়া 2টা টিউশন ঠিক করেছে। সকালে একটা, সন্ধ্যায় আরেকটা। আরও একটার জন্য চেষ্টা করছে। আজ সন্ধ্যায় টিউশন শেষ করতে একটু দেরি হয়ে গেল। বাহিরে অন্ধকার হয়ে গেছে। একটা গলি থেকে বের হয়ে সোজা হাঁটা শুরু করল। একটু সামনে যেতেই মনে হলো ওর পেছনে কেউ আসছে। ভয় দাঁড়িয়ে গেল। পা চালানোর শক্তি ফুরিয়ে গেছে, পেছনে ফিরে দেখল না, কেউ নেই। হঠাৎ মনে হতে শুরু করল ভূত নয়তো। দ্রুত হাঁটা শুরু করল, আরেকটু সামনে গিয়ে আবার থেমে গেল, কেউ কি ওকে ফলো করছে? আস্তে আস্তে পেছনে ফিরে সাহস করে বলে উঠল, কে ওখানে? সাহস থাকলে সামনে আসো। দুর্বল ভীতুদের মতো লুকিয়ে লুকিয়ে ফলো করছো কেন কাপুরুষ? ল্যাম্পপোস্টের আলোয় একটা ছায়া দেখল। গলির আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসলো। মহুয়া উপর দিয়ে শক্ত থাকলেও ভেতর ভেতর ভয় পেয়ে গেল। এখানে কি একজন নাকি আরও আছে? ছেলেটা ধীর পায়ে মহুয়ার সামনে বেশ দূরত্ব রেখে দাঁড়ালো। মহুয়া ভালো করে ছেলেটার দিকে তাকালো। লম্বা কালো চুল, এলোমেলো, শার্টের উপরের 2টা বোতাম খোলা, হাতে কিসের পুতির মালা, পাক্কা বখাটে ছেলে। ছেলেটাকে দেখে চিনতেও ভুল করল না মহুয়া। এই ছেলের জন্যই না বুঝে আহনাফের গায়ে হাত তুলেছিল সে। মহুয়া রেগে বলে উঠল, আপনি আমার পিছু কেন করছিলেন? কখন? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। মহুয়া মিথ্যা কথা আমার পছন্দ না। আমি সব সময় খেয়াল করছি কেউ আমাকে ফলো করছে, আর সেটা আপনি। আমি নিশ্চিত। হ্যাঁ করছি তো। আরও করব। এখন থেকে ফলো নয়, সামনাসামনি দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবো। মহুয়া আপনাদের মতো বখাটে ছেলেদের কাজেই এটা।
যখন যেই মেয়ে দেখেন তাদের জীবন শেষ না করা অবধি শান্তিতে নিঃশ্বাস অবধি নিতে দেন না। আমার রাস্তা ছেড়ে দাঁড়ান। আমি অন্য প্রেমিকদের মতো ঘুরায় কথা কই না। আমি সোজাসাপটা বলে দেই, তোরে আমার ভাল লাগছে, তোর সাথে প্রেম না, আমি তোরে বিয়ে করমু। প্রমিজ, তুই আমারে বিয়ে করলে আমি আর কোনো মেয়ের দিকে তাকামু না। ভালো না হয় পরেই বাসিস, আর ভালো না বাসলেও সমস্যা নাই, আমি তো বাসি, এটাই যথেষ্ট। মহুয়ার রাগে শরীর কাঁপতে শুরু করল। মহুয়া রাস্তা থেকে সরে দাঁড়ান। আমি উত্তরের অপেক্ষা করমু। তোরে রাগলে আরো বেশি সুন্দর লাগে। মহুয়া রেগে ঠাস করে রনির গালে একটা থাপ্পড় মেরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, রাস্তা ছাড়েন না হয় শুধু হাত নয়, পায়ের জুতাও চলবে। রনি সরে যায়, রেগে যাওয়ার বদলে মুচকি হেসে বলে উঠল, রনির বউ রনির মতোই সাংঘাতিক। মহুয়া ব্যাগটা শক্ত করে ধরে দ্রুত মেইন রাস্তায় চলে আসে। রনিও মহুয়ার পেছনে পেছনে আসছিল, তবে অনেকটা দূরে। মহুয়া সামনে নির্জনকে ফোনে কথা বলতে বলতে এদিকে আসতে দেখে দ্রুত ওর সামনে গিয়ে দাঁড়াল। নির্জন হঠাৎ ওর সামনে মহুয়াকে দেখে ভড়কে যায়। মুখ ফসকে বলে ফেলে, ভাবি আপনি এখানে? মহুয়া চোখ বড় বড় করে তাকাতেই নির্জন হাত দিয়ে মুখ চেপে বলে উঠল, গালতিসে মিষ্টি কাপু, আপনি এখানে? মহুয়া আশেপাশে তাকায় না, রনি নেই। শান্তির একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল, টিউশন থেকে আসছিলাম। নির্জন সতর্ক চোখে মহুয়ার তাকানো খেয়াল করে। কিছুটা দূরে একটা ছেলের ছায়া দেখে মহুয়ার এমন ভয়ার্ত চেহারার মানে বুঝতে পারে। নির্জন, চলুন আমিও বাসায় যাব। মহুয়া, চলুন। নির্জন, আইসক্রিম ফুচকা খাবেন? মহুয়া, না ধন্যবাদ। নির্জন, আপনি টিউশন নিয়েছেন? মহুয়া, হুম। নির্জন আরও অনেক কথা জিজ্ঞেস করল। কথা বলতে বলতে বাড়িতে চলে আসলো। নির্জন সোফায় বসল আর মহুয়া নিজের রুমে চলে যাচ্ছিল। হালিমা বেগম নির্জনের কাছে এসে জিজ্ঞেস করল, কিরে, তুই না ফ্রেন্ডের বাসায় যাচ্ছি বললি, আবার চলে আসলি যে? শরীর খারাপ। মহুয়া বুঝল ওর জন্যই নির্জন ফ্রেন্ডের বাসায় না গিয়ে আবার বাসায় ফিরে এসেছে। মেঘলা রুমে থেকে বিরক্ত হচ্ছে। এখন সে চায়ের দোকানে বসে আড্ডা দিত বা কারো মানি ব্যাগ চুরি করার ফোন দিয়াত। কিন্তু এখন বিয়ে নামের কারাগারে বন্দী হয়ে রুমে বসে বসে বোরিং হচ্ছে। রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নির্জন সিঁড়ির দিয়ে তাকিয়ে বোকার মতো তাকিয়ে রইল। শ্রাবণের শার্ট আর ট্রাউজার পরে নিচে চলে এসেছে মেঘলা। চুল খোপা করা, হাতে ঘড়ি, গলায় রূপার ছোট্ট রকেট, শ্যামবর্ণ গায়ের রং, ঠোঁটের নিচে কালো একটা তিল, লম্বায় 5.5 হবে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। একদম মনে হয় না বখাটে মেয়ে। তখনই নির্জনের মনে পড়ে আজ থেকে ঠিক 2 মাস আগের একটা কাহিনী। নির্জন বন্ধুদের সাথে ভার্সিটির সামনে আড্ডা দিচ্ছিল, হুট করে কোথায় থেকে দৌড়ে একটা মেয়ে এসে ওর উপর পড়ে যায়। নির্জন মাথায় প্রচণ্ড ব্যথা পেয়ে হাত দিয়ে চেপে ধরে। রেগে মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে তাকায়। শার্টের উপর হাফ কটি প্যান্ট, চুলগুলো উপরে করে জুটি বাঁধা, ঠোঁট গোলাপি, চোখ টানা টানা। নির্জন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা বারবার বলতে থাকে, সরি, সরি, আমি সত্যি সরি ভাইয়া। ব্যথা পেয়েছেন? আমি দেখতে পাইনি, ফ্রেন্ডের জন্য এমনটা হলো বলেই মিষ্টি একটা হাসি দিয়ে চলে যায়। নির্জনের হুঁশস ফিরে বন্ধুদের ধাক্কায় সে আশেপাশে মেয়েটাকে খুঁজতে শুরু করে। সারা ভার্সিটিতে খুঁজেও আর এই মেয়েটিকে কোথাও পায় না। মন খারাপ করে বাসায় এসে পকেটে হাত দিয়ে দেখে ওর মানি ব্যাগ, টাকা, মোবাইল কিছুই নেই। সে ভেবেছিল মেয়েটিকে খুঁজতে গিয়ে হয়তো সব হারিয়ে ফেলেছে। আজ চোখের সামনে মেয়েটিকে দেখে তার আসল পরিচয় জেনে নির্জন বুঝতে পারল আসলে সেদিন সবটা ইচ্ছে করেই হয়েছিল। আর 10,000 টাকা, মোবাইল সব এই মেয়ে চুরি করেছিল।
কে জানতো একদিন তাকে ফকির বানানো মেয়েটি তার ভাইয়ের বউ হয়ে যাবে। শ্রাবণ বাসায় আসলে ভীষণ কড়া ভাবে সাবধান করে দিতে হবে সাংঘাতিক মেয়ে মানুষ থেকে দূরে টাকা মোবাইল রাখতে। হাতের তুড়ির শব্দে ভাবনা থেকে বের হয় নির্জন। মেঘলা ওর দিকে তাকিয়ে আছে। নির্জন ঠিক হয়ে বসতেই মেঘলা ওর পাশে বসল। নির্জন, তুমি আমাকে চিনতে পেরেছ? মেঘলা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমার দেবর। নির্জন নিজেকে একটু বড় বড় করে গম্ভীর কণ্ঠে বলল, ভার্সিটিতে আমার টাকা মোবাইল চুরি করেছিলে, সেটার কথা বলছি। মেঘলা, কি বলছেন স্যার, আমি তো এই প্রথম আপনাকে দেখছি। আর আপনি কিনা আমাকে চোর বানিয়ে দিচ্ছেন। নির্জন অবাক হয়ে বলল, স্যার, আর এই প্রথম? তুমি তো সকালেও আমাকে দেখলে। মেঘলা বসা থেকে দাঁড়িয়ে গেল। মুখে ইনোসেন্ট ভাব করে বলে উঠল, আপনার ভাইয়ার চিন্তায় সব ভুলে যাচ্ছি। নির্জন, কি ভাইয়ার জন্য আপনি চিন্তা করছেন? মেঘলা এভাবে অবাক হচ্ছেন কেন? বিয়ে যেভাবেই হোক 3 মাস উনি আমার স্বামী, একজন বউ হিসেবে তো টেনশন হবেই। আমি অনেক দয়াবতী মেয়ে। নির্জন ভাবল, মায়াবতী শুনেছি কিন্তু এই প্রথম শুনলাম দয়াবতী। পেছনে থেকে আমেনা বেগম রেগে হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার বাড়িটাও কি এখন বস্তি হয়ে যাবে? এই বাড়িতে থাকতে হলে ভদ্র মেয়েদের মতো থাকতে হবে। এইসব কাপড় পরে চলাফেরা করা যাবে না, না হয় রুমেই যেন বন্দী হয়ে থাকে। মেঘলা চুপচাপ দাঁড়িয়ে আছে। আমেনা বেগমও ডাইনির মতো দাঁড়িয়ে না থেকে রুমে গিয়ে কাপড় চেঞ্জ করো। এটা ভদ্রলোকের বাড়ি, বস্তি বখাটে মেয়েদের বাড়ি নয়। তোমার জন্য আমার বাকি 2 মেয়ে নষ্ট হয়ে যাবে। ওদের থেকে দূরেও থাকবে। ছেলে দেখলেই তোমাদের মতো কিছু মেয়েদের চেহারার রং বদলে যায়। এই বাড়ির ছেলেদের থেকেও দূরে থাকবে। রুম থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। মেঘলা বিরক্ত হয়ে আমেনা বেগমের দিকে তাকিয়ে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠে, বাংলা ছবির দজ্জাল শাশুড়ি রিনা খান আমার কপালে জুটল। মাত্র 3টা মাস সহ্য করে নে মেঘলা। নির্জন পকেটে হাত দিয়ে দেখল ওর মানি ব্যাগ নেই। শান্ত চোখে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার যাওয়ার দিকে। কারণ ওর মানি ব্যাগে মাত্র 100 টাকা আছে। আহনাফ রুম থেকে বের হয়ে মোবাইল নিয়ে ছাদে চলে আসলো, কিছুক্ষণ কথা বলল কারো সাথে। ছাদের রেলিংয়ের উপর বসে আছে মহুয়া। আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল। আহনাফের কণ্ঠ শুনে ফিরে তাকালো। আহনাফ কারো সাথে হেসে হেসে কথা বলছে। ইংরেজিতে কথা বলছে, যার জন্য বুঝতে অসুবিধা হলো না আহনাফ একটা মেয়ের সাথে কথা বলছে যার নাম হিয়া, হয়তো গার্লফ্রেন্ড। আহনাফ কথা শেষ করে রেলিংয়ের দিকে তাকিয়ে দেখল কেউ বসে আছে। ঘোমটা দেওয়া দেখেই বুঝল এটা মহুয়া। আহনাফ না চাইতেও গিয়ে মহুয়ার থেকে দূরত্ব রেখে দাঁড়াল। আহনাফ সুইসাইড করার পরিকল্পনা করছেন। মহুয়াজি, হেল্প করুন। এখান থেকে নিচে পড়লে ঠিক কতক্ষণ লাগবে দেহ থেকে প্রাণ যেতে? আহনাফ একবার নিচের দিকে তাকালো, আবার মহুয়ার দিকে তাকিয়ে বলল, এখান থেকে নিচে পড়লে প্রাণ যাবে কে বলেছে? এখানে থেকে নিচে পড়লে আপনার হাত পা ভাঙবে, মাথা ফাটবে, এর থেকে বেশি কিছু না। আপনি কেন মরার পরিকল্পনা করছেন? মহুয়া, আমি একবারও বলেছি আমি মরার জন্য এসেছি। আহনাফ, তাহলে নেমে আসুন। মহুয়া, এভাবেই ভালো লাগছে। আহনাফ মহুয়ার দিকে এগিয়ে গেল। মহুয়া কিছু বুঝে ওঠার আগেই আহনাফ মহুয়াকে ধাক্কা দিল। মহুয়া ভয়ে আহনাফের হাত শক্ত করে আঁকড়ে ধরল। মাথা থেকে ওড়না গিয়ে বাগানে পড়ল। আহনাফ মুচকি হেসে মহুয়ার হাতটার দিকে তাকালো। চুলগুলো খুলে গেছে, বাতাসে উড়ছে। ভয়ে নিচের দিকে তাকিয়ে মহুয়া বলে উঠল, কি করছেন আহনাফ? উপরে তুলুন।
আহনাফ বসার আগে ভেবে বসা উচিত, আমরা কোথায় বসছি, যেদিকে পা বাড়াচ্ছি জায়গাটা আমাদের জন্য কতটা সেফটি। অন্ধের মতো জীবনের ঝুঁকি নিতে নেই। একজন অন্ধ লোক ও পা বাড়ানোর আগে লাঠি দিয়ে বারবার বুঝার চেষ্টা করে আমি সঠিক পথে পা দিচ্ছি তো। এখন যদি এখানে আমি না থাকতাম, ব্যাচুটে নামতে গিয়ে কিংবা পিছলে পড়ে যেতেন, হাত ধরে বাঁচার জন্য কাউকে পেতেন না। কিছু করার আগে একবার ভালো করে ভেবে নিবেন লাস্টে ফলাফল কি হবে। মহুয়া, আগে তো উপরে তুলুন, না হলে এবার সত্যি গেলাম পড়ে। জ্ঞান দেওয়া বন্ধ করুন। আহনাফ মহুয়াকে উপরে নিয়ে আসে। মহুয়া ভয়ে এখনো আহনাফের হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। ভীষণ ভয় পেয়েছে। আহনাফ, এবার আমার হাত ছাড়ুন। মহুয়া রেগে এক আকাম করে বসল। আহনাফের বুকে রেগে একের পর এক থাপ্পড় কিল মারতে শুরু করল। মহুয়া, বেয়াদব লোক, আরেকটু হলে আমি পড়ে যেতাম। আমার থেকে দূরে দূরে থাকবেন, বলে উঠতে গিয়ে ধপাস করে আহনাফের উপরেই পড়ে গেল। আহনাফ মনে মনে হু হু করে হেসে উঠল। নিজে বলল দূরে থাকবেন, আর এখন নিজেই ওকে জড়িয়ে ধরে আছে। মনে মনে হাসলেও উপরে হাসি চেপে রাখল। মহুয়ার সামনে হাসলে নিশ্চয়ই এখন আরো রেগে যাবে মেয়েটা। মহুয়া লজ্জায় জলদি সরে গেল। চুল গিয়ে আহনাফের ঘড়ির সাথে পেঁচিয়ে গেল। মহুয়ার তো ইচ্ছে করছে চুলগুলোই কেটে ফেলতে। চুল টানাটানি শুরু করলে আহনাফ মহুয়াকে থামিয়ে আস্তে ধীরে চুলগুলো ছাড়িয়ে বলে উঠে, এত বড় চুল সামলান কিভাবে? মহুয়া, যেভাবে এতক্ষণ আপনাকে সহ্য করেছি। বলেই চুলগুলো ওড়নার মতো সামনে এনে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। মহুয়া যেতেই আহনাফ বলে উঠল, মেয়েটা আবার আমাকে অপমান করে গেল। আমি কি এতটাই বোরিং যে আমাকে সহ্য করা চুলের মতো হয়ে গেল? বেয়াদব মেয়ে। গভীর রাতে দরজায় কড়া শুনে চোখ ডলতে ডলতে দরজা খুলল মেঘলা। এত রাতে কে ওর রুমের সামনে? দরজা খুলেই শ্রাবণকে দেখে অবাক হয়। বিয়ের দিনের পর আজ দেখল। শ্রাবণ মেঘলার পাশ দিয়ে যেতেই মেঘলার চোখ মুখ শক্ত হয়ে আসলো। কারণ শ্রাবণের শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, নিশ্চয়ই উল্টা পাল্টা কিছু খেয়ে এসেছে। মেঘলা রেগে শ্রাবণের সামনে গিয়ে বলে উঠল, এই মাতাল, আমার রুম থেকে বের হ। শ্রাবণ চোখ ঘুরিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল, কি বললি আরেকবার বল। কে মাতাল? তুই এই রুমে কেন? বের হ আমার রুম থেকে। মেঘলা, মাতালকে মাতাল বলবো নাকি সাধু বাবা বলবো? এই রুম আমাকে দেওয়া হয়েছে, রুম থেকে বের হন। শ্রাবণ মেঘলার চুলের মুঠি শক্ত করে ধরে বলে উঠল, আই ওয়ান্ট ডিভোর্স। একটা বস্তির অশিক্ষিত চোর ছিনতাইকারীর সাথে আমি এক ছাদের নিচে থাকতে পারবো না, আর না কখনো এক রুমে। তোর মতো মেয়ে শ্রাবণ চৌধুরীর নখেরও যোগ্য না, আর না কখনো হয়ে উঠতে পারবে। কাল যখন আমার বন্ধু পাড়া প্রতিবেশী আমার বউ দেখতে চাইবে, আমার লজ্জায় মাথা কাটা যাবে। তোকে এই রুমের আশেপাশে দেখলে কি করব আমি নিজেও জানি না। আমার রুম আর আমার থেকে দূরে থাকবি। ব্যথায় চোখ বন্ধ করে রেখেছে মেঘলা। শ্রাবণ ধাক্কা দিয়ে রুম থেকে বের করে মুখের উপর দরজা বন্ধ করে দিল মেঘলার। মহুয়ার মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। রুমে পানি খুঁজল, কোথাও একটুও পানি নেই। আস্তে করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। ড্রয়িং রুমে এসে অবাক হলো, রান্নাঘরের লাইট ঝালানো, সাথে ঠুকঠাক শব্দ আসছে। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আহনাফ এক হাত পকেটে দিয়ে দাঁড়িয়ে আছে। মহুয়া আরো ভালো করে তাকালো। আহনাফকে দেখেই যেভাবে এসেছিল সেভাবেই হাঁটা ধরল। মাঝরাতে চুল ছেড়ে ভূতের মতো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন কেন? মহুয়ার পা থেমে গেল। পেছনে ফিরে বলে উঠল, ভূত বিশ্বাস করেন?
আহনাফ কিছু সময় চুপ থেকে বলল, অবশ্যই আমাদের বাড়ির পেছনে যে বন্ধ ঘর আছে ওখানে অনেকে ভূত দেখেছে। ওই ঘরে এক মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে মাঝে মাঝে মেয়ের আত্মাকে অনেকেই দেখতে পায়, আর যে দেখে সে আর বেঁচে থাকে না। মহুয়া আস্তে ধীরে আহনাফের কাছে এসে দাঁড়াল। মহুয়া, কিন্তু আমি তো শুনেছি ভূত বলতে কিছু নেই। আহনাফ, ভূত বলতে নেই, তবে পেতনি, আত্মা, জিন তো আছে। মহুয়া ভয়ে এদিক ওদিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেয়েটা আত্মহত্যা কেন করেছে? আহনাফ কাপে কফি ঢেলে বলল, তা তো আমি জানি না, তবে মাঝরাতে মেয়েটার চিৎকারের শব্দ শোনা যায়। মহুয়া, আপনি শুনেছিলেন? আহনাফ, না, লোকের মুখে শুনেছি। মহুয়া ভয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, আমি এইসব ভয় পাই না। আহনাফ, তাহলে এভাবে কাঁপছেন কেন? আগে চুলগুলো বেঁধে নিন, আপনাকে দেখে আমার ভয় লাগছে বলে আহনাফ চলে যেতে ধরল। মহুয়াও আহনাফের পিছন পিছন যাচ্ছে। আহনাফ পেছনে ফিরে বলে উঠল, এখানে কেন এসেছিলেন? মহুয়া শান্ত কণ্ঠে বলে উঠল, পানির জন্য। আহনাফ, খেয়েছেন? মহুয়া, না। আহনাফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, তাহলে খেয়ে নিন। মহুয়া চুপচাপ পানি খেয়ে আহনাফের পিছু পিছু দোতলায় চলে আসল। আহনাফ নিজের রুমে প্রবেশ করতে গিয়েও থেমে গেল। মহুয়া আহনাফকে পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে গেল। আহনাফও এবার নিজের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। মহুয়া রুমে এসে দেখে ছোঁয়া ঘুমাচ্ছে। দরজা বন্ধ করতে গিয়ে থেমে গেল। দক্ষিণ পাশের রুম থেকে একটা মেয়েকে নিচে নেমে যেতে দেখে অবাক হল। সাথেও একঝাঁক ভয় এসে হানা দিল। তাও সাহস করে মহুয়া এগিয়ে আসলো মেয়েটাকে দেখার জন্য। এটাই কি আহনাফের বলা সেই মেয়েটি? তাহলে কি আহনাফ সত্যি বলেছিল? মহুয়া ভালো করে তাকালো। মেয়েটা নিচে গিয়ে পানি খেয়ে আবার উপরে উঠে আসলো। সিঁড়ি দিয়ে ছাদে উঠতে নিলেই মহুয়া পেছনে থেকে ডাক দিল। মেঘলা বিরক্ত হয়ে পেছনে ফিরল। এই মাঝরাতেও এই বাড়িতে শান্তি নেই, এর থেকে তো বস্তিতেই ঢের ভালো শান্তিতে ঘুমানো যায়। মহুয়া, এত রাতে তুমি ছাদে কেন যাচ্ছ? মেঘলা, ঘুমাতে। মহুয়া ভ্রু কুঁচকে ফেলল। এই মেয়ে এত রাতে ছাদে ঘুমাতে যাবে? এমন তো নয়। আত্মা মেঘলার মতো সেজে এসেছে। মহুয়া, তোমার রুমে কি হয়েছে? মেঘলা রুম থেকে বের করে দিয়েছে। আর কিছু জিজ্ঞেস করবে? আমার এখন ঘুম প্রয়োজন। মহুয়াকে রুম থেকে বের করেছে। মেঘলা, আমার প্রাণপ্রিয় স্বামী। মহুয়া, কিন্তু উনি তো বাসায় নেই, আসেও না। মেঘলা, এই মেয়ে এত কথা জিজ্ঞেস না করে রুমে গিয়ে দেখে আসো। এত রাতে না ঘুমিয়ে বাড়ি কেন পাহারা দিচ্ছ? মহুয়া, আমি পানি খাওয়ার জন্য বেরিয়েছিলাম। এত রাতে ছাদে না গিয়ে আমাদের সাথে আজকের রাত থেকে যেতে পারো। মেঘলা, লাগবে না, বাহিরে ঘুমিয়ে অভ্যাস আছে। মহুয়া, এখানে শুনেছি রাতে কোনো এক মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। আমার রুমে আসো, না হয় ভয় পাবে। মেঘলা, এই সব ফালতু কথা মাথায় না নিয়ে ঘুমাতে যাও। মানুষ মৃত্যুর পর আর কখনো ফিরে আসতে পারে না, নিজের হিসেব নিকেশ দিয়ে কোল পায় না। আর আত্মা মেয়ে সেজে ঘুরে বেড়াবে? যাও মেয়ে, ঘুমিয়ে পড়ো। বলেই মেঘলা হেলতে দুলতে ছাদে চলে গেল। মহুয়া চুপচাপ নিজের রুমে চলে আসলো। কেন জানি এই মেয়েটার সাথে কথা বলতে ভালো লাগে মহুয়ার। কেমন আপন আপন মনে হয়। সেই প্রতিদিনের মতো আজও নামাজ পড়ে মহুয়া ছোঁয়া ছাদে আসলো। মেঘলা তখনও ঘুমাচ্ছে। ছোঁয়া মেঘলাকে ছাদে দেখে প্রথম ভয় পেয়েছিল। ছোঁয়া, এই মেয়ের কি রুমে শান্তিতে ঘুম আসে না? অবশ্য আসবে কিভাবে, কখনো চোখে এত সুন্দর রুম দেখেছে। হুট করে তো আর এত ভালো রুমে ঘুম আসবে না। লোভী মেয়ে একটা, দেখলেই বিরক্ত লাগে। মহুয়া একবার মেঘলার দিকে তাকালো। ছোঁয়াকে মুখ বন্ধ রাখতে বলল।
ওর কথার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যাবে। ছোঁয়া বুঝে পায় না এই মেয়ের প্রতি এত আধিক্যতা দেখানোর কি আছে। এই মেয়ের জন্য আজ ওর ভাই বাড়ি ছাড়া, বড় মামি ভালো নেই। সামনে আরো কি কি সমস্যা যে এই মেয়ে তৈরি করে আল্লাহই জানে। আমেনা বেগম অনেক খুশি বড় ছেলে বাড়ি ফিরে এসেছে। নিজ হাতে ছেলের পছন্দের সব কিছু রান্না করলেন। সবাই এক এক করে নিচে নেমে আসলো। আহনাফ দাদিজানকে খাবার মেডিসিন খাইয়ে নিচে নেমে আসলো। আজাদ চৌধুরীকে বসে থাকতে দেখে উনার পাশে গিয়ে বসল। আহনাফ আব্বু, আপনি মনে হচ্ছে আমাদের থেকে কিছু লুকাচ্ছেন। আজাদ চৌধুরী, এমনটা কেন মনে হচ্ছে তোমার? আহনাফ, আমি খেয়াল করছি আপনি সব সময় টেনশনে আর ভয়ের মধ্যে থাকছেন। আজাদ চৌধুরী, তুমি ভুল ভাবছ। আহনাফ, মেঘলা মেয়েটার বিষয়টা আপনি যতটা সাধারণ সবার সামনে দেখাচ্ছেন ততটাও নয়। মেয়েটাকে আর কে পাঠিয়েছে? কেনই বা পাঠিয়েছে? এতে লোকটার লাভ কি? কে সেই লোক? তার সাথে আমাদের কিসের শত্রুতা? আজাদ চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠল, এত কিছু তোমার ভাবতে হবে না। নিজের হসপিটালে মন দাও আর সাবধানে সব কিছু দেখাশোনা করো। তোমাদের আর এই পরিবারের নিরাপত্তার জন্য এখনো তোমার আব্বু বেঁচে আছে। আহনাফ স্থির চোখে তাকিয়ে রইল আজাদ চৌধুরীর দিকে। আজাদ চৌধুরী মুখে কিছু না বললেও আহনাফ ঠিক বুঝতে পারছে কিছু তো একটা রহস্য লুকিয়ে আছে। খাবার টেবিলে মেঘলা ছাড়া সবাই বসে আছে। আমেনা বেগম সব কিছু এগিয়ে দিচ্ছেন। আজাদ চৌধুরী, শ্রাবণ, কিছুদিন অফিসে যাওয়ার প্রয়োজন নেই। কিছুদিন বাসায় থাকো, বন্ধুদের সাথে সময় কাটাও। শ্রাবণ খাবারের থেকে দৃষ্টি সরিয়ে আজাদ চৌধুরীর দিকে তাকালো। আমি ঠিক আছি, আজ থেকে অফিসে আসব। আজাদ চৌধুরী, আমি নিষেধ করেছি। শ্রাবণ, আমি এখন ছোট বাচ্চা নেই, আপনার সকল সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন। আজাদ চৌধুরী, আমি কিছু চাপিয়ে দিচ্ছি না, তোমার ভালোর জন্য বলছি। শ্রাবণ অনেক ভালো বুঝেছেন, এখন আমার ভালো আমাকে বুঝতে দেন। আজাদ চৌধুরী চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলেন উনার উপর ছেলের অনেক অভিমান জমে গেছে। শ্রাবণ মহুয়ার দিকে তাকিয়ে উঠে গেল। বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে চলে গেল। শ্রাবণ রুমে এসে শার্ট খুলে বিছানায় ফেলে দেয়ালে সজোরে একটা ঘুষি মারল। বুকের ভেতর কিছু একটা নেই মনে হচ্ছে। ভীষণ খালি খালি লাগছে। চুল খামচে ধরে বিছানায় বসে পড়ল। কেমন জীবনটাই এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো জীবনে সে আর কাউকে চায় না। কিন্তু বেহায়া মন মানতে চায় না নিষিদ্ধ জিনিসের প্রতি এত মায়া টান কেন? কেন দেখলেই বুকের বা পাশে চিনচিন ব্যথা হয়? পর্দার আড়ালে লুকিয়ে আছে মেঘলা। রুমে এসেছিল নিজের কাপড় নিতে। কাপড় হাত দিতেই বুঝল শ্রাবণ আসছে, ভয় পর্দার আড়ালে লুকিয়ে আছে। এখন তো এই ছেলের রাগ দেখে বের হতে আরো ভয় লাগছে। শ্রাবণ পাশে টেবিল থেকে একটা ফাইল তুলে নিল। হঠাৎ চোখ আটকালো পর্দার নিচে এক জোড়া পায়ের দিকে। শ্রাবণ কিছু সময় তাকিয়ে থেকে চোখ সরিয়ে বলে উঠল, পর্দার আড়াল থেকে বের হয়ে আসো। গুনে গুনে 5 মিনিট চলে গেল, মেঘলা বের হলো না। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলে উঠল, বের হতে আর 1 মিনিট দেরি হলে গুনে গুনে 6টা থাপ্পড় পড়বে গালে। থাপ্পড়ের কথা শুনে সাথে সাথে মেঘলা বের হয়ে গেল। শ্রাবণ, কি চুরি করতে এসেছিলে? মেঘলা, আমি চুরি করতে আসিনি। শ্রাবণ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তাহলে কি আমাকে দেখতে এসেছিলে? মেঘলা, আপনি দেখতে অতটাও হ্যান্ডসাম নন যে আপনাকে দেখতে রুমে এসে লুকিয়ে থাকব। শ্রাবণ ভীষণ রেগে গেল। স্কুল, কলেজ, ভার্সিটিতে কত মেয়ে ওর জন্য পাগল ছিল, আর এই সামান্য বস্তির অশিক্ষিত মেয়ে কিনা খুব সুন্দর করে ওকে অপমান করে ফেলল।
শ্রাবণ নিজেকে বুঝালো, বস্তির মেয়েদের চয়েস আর কতটুকু ভালো হবে। শ্রাবণ, তুই এই মেয়ের কথায় রেগে যাচ্ছিস? শ্রাবণ, তাহলে এই রুমে কি? আমি কাল রাতে বলে দিয়েছি এই রুমে তোমার ছায়াও যেন না দেখি। মেঘলা, কাপড় নিতে এসেছিলাম। শ্রাবণ, শুধু কাপড় নয়, সব কিছু নিয়ে বের হয়ে যাও। তোমার গায়ের গন্ধ ও যেন বাতাসের সাথে এই রুমে না থাকে। মেঘলা চুপচাপ সব কিছু নিয়ে বের হয়ে গেল। এখানে ঝগড়া ঝামেলা করে লাভ নেই, বস্তিতে যেতে হবে, অনেক কাজ বাকি। যাওয়ার আগে বলে উঠল, আমার শরীর থেকে আপনার মতো বিশ্রী গন্ধ আসে না মাতাল লোক। মহুয়া ছোঁয়া কলেজের উদ্দেশ্য বের হল। আজাদ চৌধুরী নির্জনকে ওদের নিয়ে যাওয়া আবার ছুটির পর নিয়ে আসার কাজ দিল, কিন্তু তাতে রাজি হল না ছোঁয়া। ছোঁয়া কিছুতেই এই নির্জনের সাথে যাওয়া আশা করবে না। নির্জন ও বলে দিল এই ছোঁয়া কটকটিকে সাথে নিবে না। অনেক ঝামেলার পর সিদ্ধান্ত হলো যাওয়ার সময় আহনাফের সাথে যাবে, আসার সময় নির্জন নিয়ে আসবে। মহুয়া তো প্রচুর রেগে আছে আহনাফের উপর, বেয়াদব লোক, কাল রাতে ওকে মিথ্যা বলে ভয় দেখিয়েছে। সকালে মহুয়া ছোঁয়াকে জিজ্ঞেস করেছিল। ছোঁয়া তো মহুয়ার কথা শুনে প্রচুর হেসেছিল। আহনাফ গাড়ি নিয়ে ওদের জন্য অপেক্ষা করছে। মহুয়া শুভ্র রঙের সেলোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনি করে এক পাশে রাখা। বাড়ি থেকে বের হয়েছে। আহনাফ একবার তাকিয়ে চশমা ঠিক করে গাড়িতে বসে পড়ল। ছোঁয়া, মহুয়া পেছনে বসতেই আহনাফ বলে উঠল, আমাকে দেখে কি তোর ড্রাইভার মনে হয়? ছোঁয়া, ছোঁয়া, আমাদের জন্য হয়ে যাও ভাই। শ্রাবণ ভাইয়া সব সময় আমাদের একসাথে বসতে দিয়েছে। আহনাফ, আমি শ্রাবণ নই। একজন সামনে চলে আয়। ছোঁয়া, তুমি তো জানো সামনে বসলে আমার মাথা ঘুরায়, শরীর খারাপ লাগে, বমি আসে। আহনাফ মোবাইল ছোঁয়ার হাতে দিয়ে বলে উঠল, তাহলে পেছনে বসে গেম খেল আর পাশের জনকে সামনে চলে আসতে বল। মহুয়া, একদম মোবাইলের লোভ দেখাবেন না, আমি আপনার সাথে বসবো না। ছোঁয়া, সামনে যাও। ছোঁয়া, তাহলে আজ আর কলেজ না, হসপিটাল যেতে হবে। মহুয়া, তাহলে চলো রিকশা দিয়ে যাই আমরা। ছোঁয়া, ভাই রেগে যাবে। মহুয়া, আমি আছি। আহনাফ এতক্ষণ ওদের কথাগুলো চুপ করে শুনল। এবার গম্ভীর কণ্ঠে বলে উঠল, যে গাড়ি থেকে এক পা নিচে রাখবে তাকে আজ হেঁটে কলেজ যেতে হবে। ছোঁয়া বাধ্য মেয়ের মতো সামনে বসতে গেলে আহনাফ নিষেধ করে গাড়ি স্টার্ট দিল। মহুয়া বাহিরের দিকে তাকিয়ে রইল। আহনাফ ওদের কলেজ গেট নামিয়ে চলে গেল। কলেজে আসতেই আরেক ঝামেলা এসে সামনে দাঁড়াল। রনি দলবল নিয়ে মহুয়ার সামনে দাঁড়িয়ে আছে। ছোঁয়া, এই সমস্যা কি তোর? রনি, তোর সাথে আমার কোনো সমস্যা নেই শালিকা, বোন জিজুর মাঝে কাবাবে হাড্ডি না হয়ে গুস্ত হওয়ার চেষ্টা কর। ছোঁয়া লম্বা একটা শ্বাস নিয়ে হাসল। কাকু, আজকাল দেখি নিজেকে ময়ূর ভাবতে শুরু করেছে। গুড, অনেক জোকস শুনলাম, এবার রাস্তা ছাড়। রনি সিগারেটে আগুন জ্বালিয়ে মহুয়ার দিকে তাকাল। মাথা নিচু করে ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে আছে। রনি, আমার বিষয় কি ভাবলে? ছোঁয়া কিছু বলার আগেই রনি ইশারায় একটাকে কিছু বলল। কালো চিকনা একটা ছেলে ছোঁয়ার মুখে টেপ মেরে দিল। হাতগুলো শক্ত করে ধরে বলল, আগে বসের সাথে ম্যাডামের কথা শেষ হোক। মহুয়া তখন মাথা নিচু করে আছে। রনি, দেখ, আমি একটা কথা সোজাসাপটা কইয়া দেই, ভালোই ভালো বিয়ে করতে রাজি হয়ে যা। না হয় এই রনি এমন অবস্থা করব লোকের সামনে মুখ দেখাইতে পারবি না। রনির চোখ শিকারীর চোখ। বলেই বিশ্রী হাসি দিল। যা চাই নিজের করেই ছাড়ি। ছোঁয়া ছুটার চেষ্টা করেও লাভ হলো না, চিকনার শরীরে এত শক্তি। মহুয়া রনির দিকে তাকাতেই রনি বলে উঠল, এভাবে তাকিয়ে লাভ নাই। রনি ভয় পায় না, আরও প্রেমে পড়ে মুগ্ধ হয়, নিজের করবার ইচ্ছে জাগে। মহুয়া ব্যাগটা রনির এক চেলার হাতে রাখল।
তারপর ঠাসস ঠাস করে রনির পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে ছোঁয়ার হাত ধরা ছেলেটার গালেও মারল। রনির চুপচাপ তাকিয়ে দেখতে লাগল। মহুয়া রনির দিকে তাকালো, কিছু সময় তাকিয়ে পা থেকে জুতা খুলে রনির গালে মারতে শুরু করল। কেউ ভাবতেও পারেনি এমন কিছু হবে। রনিও হয়তো কল্পনাও করেনি। এতক্ষণ রনির ছেলেদের মেরেছে, রনি কিছু বলেনি, এখন রনিকে মারছে। রনির ছেলেগুলো দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়ে দেখছে, মানে সমানে সমান। মহুয়ার দিকে পুরো কলেজের স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে আছে। মহুয়া যেন নিজের হুঁশে নেই। রনির এখন মনে হচ্ছে ওর সামনে সামান্য একটা মেয়ে নয়, ওর মৃত্যু দাঁড়িয়ে আছে। একটা মেয়ের সামনে আজ সে বিড়াল। মেয়েদের শরীরে এত শক্তি। মহুয়া, লজ্জা ভয় থাকলে আর দ্বিতীয়বার এই কলেজের আশেপাশে তোকে দেখব না। সব ছেলে মেয়েরা একসাথে হাততালি দিতে লাগল। আহনাফের রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেক কথা বলে গাড়ি রেখে রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। বিকট শব্দ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখল ওর গাড়িকে বড় একটা ট্রাক ধাক্কা মেরেছে। গাড়িটা দূরে গিয়ে ছিটকে পড়ে একদম ভেঙে মুচড়ে আগুন ধরে গেছে। আহনাফ স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল। আহনাফকে বাসায় ফিরে আসতে দেখে আমেনা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে, শরীর খারাপ কিনা? আহনাফ চুপচাপ নিজের রুমে চলে গেল। গাড়িটা আহনাফের অনেক প্রিয় গাড়ি ছিল। চোখের সামনে নিজের গাড়ির এই অবস্থা দেখে থমকে গিয়েছিল। এই গাড়িতে তো তখন ও থাকার কথা। আহনাফ চলে যেতেই হন্তদন্ত হয়ে আজাদ চৌধুরী বাড়িতে এসে আহনাফকে খুঁজতে লাগলেন। আমেনা বেগমও, আহনাফ তো এইমাত্র বাড়িতে আসলো, শরীর মনে হয় ভালো নেই, আমি কফি করে নিয়ে আসছি ওর জন্য, এখন রুমে গেছে। কি হয়েছে, ওকে খুঁজছো কেন? অফিস থেকে চলে আসলে যে। আজাদ চৌধুরী বুকে হাত দিয়ে সোফায় বসলেন। একটুর জন্য পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আমেনা বেগম পানি এনে দিলেন। আমেনা বেগমও, তোমার কি শরীর ভালো নেই? আজাদ চৌধুরী, আমি ঠিক আছি। আমেনা বেগম গ্লাস নিয়ে উঠে যেতেই আজাদ চৌধুরীর মোবাইলে মেসেজ আসলো, কি বন্ধু, ভয় পেয়েছ? ঈশ্বর, তোমার ভয়ার্ত মুখটা দেখে আমার পৈশাচিক আনন্দ লাগছে। বলতে হবে তোর ছেলের ভাগ্য ভালো না হয় গাড়ির সাথে নিজেও পরপারে চলে যেত। তবে টেনশন নেই, নেক্সট টাইম শুধু গাড়ি নয়, গাড়ির সাথে তোর ছেলেকেও পাঠিয়ে দিব। এক এক করে সবাইকে পাঠাবো। আজাদ চৌধুরী বার কয়েক কল দেওয়ার চেষ্টা করলেন, নাম্বার বন্ধ। ক্লান্ত শরীরটা সোফায় ছেড়ে চোখ বুজে রাখলেন। কি করবেন এখন? ছেলেদের কিভাবে বন্ধু নামের শত্রুর হাত থেকে রক্ষা করবে? বোনটার মতো কি ছেলেদেরও হারাতে হবে? সিদ্ধান্ত নিলেন মিরাজ চৌধুরীকে আজ সবটা জানাবেন আর পুলিশের সাহায্যে রায়হানকে খুঁজে বের করবে। আহনাফ রুমে এসে চুপ করে বসেছিল। সে কিছুতেই হিসাব মিলাতে পারছে না। মেঘলার আগমন, বিয়ে, বাবা ছেলের মধ্যে আস্তে আস্তে ঝামেলা তৈরি করা, আর আজকের অ্যাক্সিডেন্ট, সবটাই সাজানো কারো প্ল্যান। খুব সুন্দর করে নিজের প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে মেঘলার রুমের কাছে গেল। রুমে তালা দেখে ভীষণ অবাক হল। রুম কেন তালা দেওয়া? বাড়িতে এত মানুষ থাকতে চোর তো আসবে না। নিচে গিয়ে নিরুপমাকে জিজ্ঞেস করতেই বলল, এই রুম শ্রাবণ তালা দিয়ে গেছে যেন মেঘলা রুমে কখনো প্রবেশ করতে না পারে। আহনাফ পেছনে ফিরতেই দেখল মেঘলা বাহির থেকে এসেছে। কারো দিকে না তাকিয়ে গেস্ট রুমে চলে যাচ্ছে। আহনাফ আজাদ চৌধুরীর দিকে তাকিয়ে কিছু বলল না। আজাদ চৌধুরী চোখ বন্ধ করে বসে আছেন। আহনাফ কফি খেয়ে মেঘলার দরজার সামনে টুকা দিল। মেঘলা দরজা খুলে আহনাফকে দেখে কিছু সময় তাকিয়ে রইল। কি চাই?
আহনাফ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মেঘলা বলেন। আহনাফ, একটু ছাদে আসুন। ছাদে দাঁড়িয়ে আছে আহনাফ আর মেঘলা। আহনাফ, আমি আপনার বিষয়ে জানতে চাচ্ছি না। আমি শুধু জানতে চাই, আপনাকে এখানে কে পাঠিয়েছে? কেন পাঠিয়েছে? মেঘলা, হেতে আমার লাভ কি? আহনাফ হাসল। সে জানে এমনিতে কিছু বলতে চাইবে না মেয়ে। আহনাফ, এর পরিবর্তে আপনি যা চাইবেন দেওয়া হবে। মেঘলার মুখেও হাসি ফুটে উঠল। তারপর সে বলে উঠল, মেঘলা, আমি প্রতিদিনের মতো সেদিনও নিজের কাজে বেরিয়েছিলাম। তখন একটা ছেলে এসে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, যদি 1 ঘন্টার জন্য কাজ করি অনেক টাকা দিবে। আমি রেগে গিয়েছিলাম, কাজের কথা জিজ্ঞেস করে ছেলেটাকে মেরে হসপিটালে ভর্তি করিয়ে দেই। 2 দিন পর কয়েকজন ছেলে অজ্ঞান করে একটা আস্তানায় নিয়ে আসলো। যখন আমার জ্ঞান ফিরে নিজেকে চেয়ারে বাঁধা দেখলাম, একটা কালো কোট পরা লোক সামনে আসলো, কিন্তু মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল। আর উনার পাশে রনি মাস্তান দাঁড়িয়ে ছিল। রনিকে আমি অনেক আগে থেকেই চিনি। সেখানে লোকটার সাথে বেশি কথা হয়নি। লোকটা 50,000 টাকা আমার সামনে রেখে বলল, 2 ঘন্টা প্রেগন্যান্ট হওয়ার অভিনয় করলে এই টাকা আমার। যেহেতু শুধু অভিনয় ছিল তাই আমিও রাজি হয়ে যাই। আহনাফ, এইটুকু কাজের জন্য এত টাকা? সন্দেহ হয়নি। মেঘলা, হয়েছে। আহনাফ, তাহলে জিজ্ঞেস করেননি কেন? মেঘলা, আমি নিষেধ করে দিলে অন্য মেয়ে আসতো। একজন না একজন তো সেজে আসতো। আমারও টাকার প্রয়োজন ছিল, কিন্তু সাংবাদিকের জন্য ফেঁসে গেলাম বিয়ের ফাঁদে। আহনাফ, রনি কোথায় থাকে? মেঘলা, কলেজের সামনে পাওয়া যাবে। আহনাফ, চলুন আমার সাথে। মেঘলা, কোথায়? আহনাফ, রনির কাছে। মেঘলা, আমি পারবো না। আহনাফ অন্য দিকে তাকিয়েছিল, সে এই রহস্যের সমাধান করতে চায়। কে আসলে কোথায় থেকে গেম খেলছে? ওর পরিবারের সাথে কার এত শত্রুতামি? আহনাফ, আজ আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মেঘলা অবাক হল। কিছু সময় চুপ থেকে বলল, কিভাবে? আহনাফ সবটা বলতেই মেঘলা চুপ করে রইল। মেঘলা খুব চালাক মেয়ে। তার বুঝতে বাকি নেই এই কাজ নিশ্চয়ই ওই লোকের। আর অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই রনি করিয়েছে। মেঘলা রাজি হল রনির কাছে নিয়ে যাওয়ার জন্য। মেঘলা কলেজের সামনে গাড়ি থেকে নামল, ওর সাথে আহনাফও বের হল। মেঘলা আশেপাশে রনিকে খুঁজল, কিন্তু কোথাও না দেখে কিছুটা অবাক হল। কলেজ ছুটি হওয়ার আগ পর্যন্ত রনি কলেজের আশেপাশে ঘুরঘুর করে। মেঘলা কলেজের পাশে চায়ের দোকানে বসল। চাচা কেমন আছেন? আরে এ মেঘলা মানা, কতদিন পর আইলা দোকানে। কই থাকো, দেখা যায় না। তোমার চাচি বলছিল তোমারে দেখার লাই একদিন যদি যাইতা। চাচা সময় করে একদিন যাব। চাচির কেমন অবস্থা? এখন আগের থাইকা ভালা। কোনো সমস্যা হলে বস্তুইতে চলে আসবেন। আল্লায় তোমার মঙ্গল করুক মা। আজ তুমি না থাকলে। প্লিজ চাচা এমনে বইলেন না। উনি আমার মায়ের মতো। নিজের তো মা নাই। মা দেখতে কেমন তাও জানি না, আমার মা অসুস্থ হইলে কি আমি চিকিৎসা করতাম না? মনে করেন আমি আমার মাকে দিছি। আহনাফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মেঘলার দিকে তাকিয়ে বিরক্ত হল। সেই কখন দোকানে গিয়েছে, আসার নাম নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এসে জানালো রনি চলে গেছে। আহনাফ, কোথায় গেছে? কোথায় গেলে পাওয়া যাবে? মেঘলা, ঠিক জানা নেই। কলেজের কোন মেয়ে নাকি ওরে সবার সামনে জুতা খুলে মেয়ে রোছে। রেগে কই গেছে জানি না। কলিজা আছে মেয়েটার, বলতে হবে। আহনাফ নিশ্চয়ই বাজে কিছু করেছে, তাই মেয়েটা মেরেছে। মেঘলা, এখন আমি যাই। আহনাফ, কোথায়? মেঘলা কিছু না বলেই চলে গেল।
আহনাফ গাড়িতে উঠতে গিয়ে দেখল কলেজ ছুটি হয়েছে। আহনাফ গাড়িতে উঠার আগেই ছোঁয়া এসে হাজির হলো ওর সামনে। কলেজের মেয়েরা আহনাফের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে। এটা একদম সহ্য হলো না ছোঁয়ার। শাকচুন্নি গুলো কি জীবনেও ছেলে দেখেনি। চোখ দিয়ে গিলে খাচ্ছে। মহুয়াও এসে দাঁড়ালো। ছোঁয়া ভাইয়া তুমি এখান। আহনাফ একটা কাজে এসেছিলাম। ছোঁয়া খুব ভালো হলো। তোমার সাথে মহুয়াকে নিয়ে যাও। আহনাফ তুই কোথায় যাবি? ছোঁয়া সামনে আমার একটু কাজ আছে। আহনাফ গাড়িতে বসে পড়ল। মহুয়া পেছনে বসতে নিলে আহনাফ রেগে বলে উঠল আমাকে কি ড্রাইভার মনে হয়? মহুয়া ফুস করে একটা নিঃশ্বাস ফেলল, তারপর সামনে বসল। গাড়ি চলছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙে আহনাফ বলে উঠল আপনার গ্রামের বাড়ি কোথায়? মহুয়া হৃদয়পুর গ্রামে। আহনাফ হাসল। তারপর আবার প্রশ্ন করল আপনারা ভাই বোন? মহুয়া আমি একজন। আমার বাবা মা নেই, আমি মামা মামির কাছে বড় হয়েছি। আমি ছোট থাকতেই নাকি মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। হুট করে গাড়ি থেমে যাওয়ায় মহুয়ার হুঁশ ফিরে। মহুয়া কি হয়েছে? আহনাফ একটু আগে কি বললেন? মহুয়া কি? আহনাফ আপনার আব্বু আম্মু অ্যাক্সিডেন্টে মারা গেছে। মহুয়ার গলা শুকিয়ে আসলো। আমতা আমতা করে বলে উঠল আমার খেয়াল ছিল না। আমি হয়তো ভুল বলেছি। আব্বু আম্মু গ্রামে। আহনাফ গ্রামটাও কি তাহলে খেয়াল ছিল না? এটাও তো ভুল বলেছেন। ভাই বোন ও ভুল বলেছেন। মহুয়া কিছু না বলে চুপ করে আছে। এখনই তো ধরা খেয়ে গিয়েছিল। কিন্তু সে সত্যি থেকে কেন লুকাতে চাচ্ছে? কেন নিজের সব পরিচয় লুকিয়ে মিথ্যা বলে বেড়াচ্ছে? সত্যি বেশি দিন চাপা থাকে না। আহনাফ আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। সে খুব জলদি সব রহস্যের সমাধান বের করবে। কে এই মহুয়া? কি পরিচয়? রনি একটা ছেলের গায়ে গরম লোহা চেপে ধরে আছে। সামান্য একটা মেয়ের ছবি রাখতে পারছো না? তোদের মতো জানোয়ার বিশ্বাসঘাতক আমার দরকার নাই। এখন আমি কি জবাব দিমু বসকে? আজ যদি তোদের কারণে আমাকে পৃথিবী ছাড়তে হয় তাহলে তোদের সাথে নিয়েই ছাড়মু। শুয়ারের বাচ্চার দোল। ভাই ভাই এবারের মতো ছাইরা দেন। আমি কথা দিচ্ছি মায়া ডারে আমি নিজে আপনার সামনে নিয়া আসমু। রনি রাগে আরো শক্ত করে লোহা চেপে ধরল। মোবাইলে মেয়ের ছবি ছিল আর সেই মোবাইল পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এখন বসকে কি জবাব দিবে রনি? তো একটা মেয়ের হাতে সবার সামনে জুতা পিটুনি খেয়ে এসেছে, মাথা গরম, তার উপর এমন একটা খবর শুনে মাথা আরো খারাপ হয়ে গেছে। কে সেই বেশ্যা? একটা মায়া হয়ে 3টা পুরুষকে খুন করছে, সাথে 15টা মায়া নিয়া পলায় গেছে। যেমনই হোক ওই মায়ারে বসের সামনে নিতে হইব। পতিতা পল্লীতে থাইকাও বেশ্যাগিরি কমে নাই। রনি ওই গাড়ি বার কর, ফুলবানুর পল্লীতে জামু, ওখানে তো মায়ার ছবি থাকব। যেভাবেই হোক ওই মায়ারে খুঁজে বের করতে হইব। মহুয়াকে নামিয়ে দিয়ে আহনাফ গাড়ি ঘুরিয়ে কাউকে কল দিল। কিছু কথা বলেই বলে উঠল আজ রাতেই এই ছেলেকে পুরান বাড়িতে দেখতে চাই। কাজ হয়ে যাবে। মহুয়া ফ্রেশ হয়ে বেকনিতে বসে আছে। আহনাফ গেইটের ভেতর এসেই চোখ গেল বেলকনির দিকে। বাগান থেকে মহুয়ার বেলকনি দেখা যায়। মহুয়া গোসল করে চুলগুলো ছেড়ে বই নিয়ে বসে আছে। একটু পর পর বই পড়ছে আর হাসছে। এই প্রথম আহনাফ মহুয়াকে হাসতে দেখে তাকিয়ে রইল। সারা দিনের ক্লান্তি এক নিমিষেই ভুলে গেল। কারো হাসিতেও জাদু থাকে। মহুয়ার মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। বই থেকে চোখ সরিয়ে এদিক ওদিকে তাকালো। কেউ তো নেই, হয়তো মনের ভুল। মহুয়া তাকানোর আগেই আহনাফ সরে গিয়েছিল।
সন্ধ্যার দিকে আহনাফ তাড়াহুড়ো করে রুম থেকে বের হতে গিয়ে মহুয়ার সাথে ধাক্কা খেল। মহুয়া কপাল ঢলতে ঢলতে আহনাফের দিকে রেগে তাকাল। আহনাফ, এভাবে তাকাবেন না, দোষ আপনার। মহুয়া, একদম নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিবেন না। আমি তো যাচ্ছিলাম, আপনি দেখে বের হবেন না। গরুর মতো ছুটছেন। আহনাফ, আমি গরু? মহুয়া কিছু না বলে চুপ করে রইল। আহনাফ রাগী দৃষ্টিতে মহুয়ার দিকে তাকিয়ে বলল, বেয়াদব মহিলা, বলেই চলে গেল। মহুয়া সাপের মতো ফুঁসে উঠল, কত বড় সাহস, বারবার বিনা দোষে ওকে বেয়াদব মহিলা বলছে। কিন্তু এখন আর ঝগড়া করতে ইচ্ছে হলো না। মহুয়া রান্না ঘরে উকি দিয়ে দেখল আমেনা বেগম রান্না করছেন। মহুয়া গিয়ে উনার পাশে দাঁড়াতেই আমেনা বেগম খুশি হলেন। কিছু লাগবে? মহুয়া, না আন্টি, হেল্প করতে আসলাম। সব কিছু করা শেষ, আর হেল্প করতে হবে না। আন্টির সাথে গল্প করো। মহুয়া টুকটাক এটা সেটা জিজ্ঞেস করল। আমেনা বেগম উনার শাশুড়ি থেকে শুরু করে এই বাড়ির প্রত্যেকটা মানুষের বিষয় সব বলতে শুরু করলেন। মহুয়াও মন দিয়ে তা শুনছে আর হাসছে। আহনাফ বাড়িটার ভেতরে ঢুকে লাইট জ্বেলে দিল। রনির হাত পা বাঁধা অবস্থায় ঝুঁকে আছে। আহনাফ রনির সামনে গিয়ে তাকাতেই অবাক হল। এটা তো সেই দিনের অসভ্য ছেলেটা। আহনাফ ওর সামনে হাতে চাকু নিয়ে বসল। রনির মুখে পানির ছিটা মারতে আস্তে আস্তে চোখ খুলে তাকাল। সামনে আহনাফকে দেখে ভয় পেল। আজও সেই দিনের মায়ের কথা মনে আছে। কিন্তু আজ তো সে কিছু করেনি। নাকি কলেজের মেয়েটার জন্য তুলে এনেছে? হাজারটা প্রশ্ন আর ভয় নিয়ে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ শান্তভাবে পুরো রুমটার দিকে তাকাল। রনির চেয়ারটা ঠিক করতে একজনকে ইশারা দিল। চেয়ার ঠিক করতেই রনির পকেট থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। আহনাফ বিরক্ত হল। ওর পায়ের কাছ থেকে মোবাইলটা তুলে রনির পকেটে রাখতে গিয়েও থেমে গেল। মোবাইলটা নিজের দিকে ঘুরিয়ে স্ক্রিনে পরিচিত একটা মেয়ের ছবি দেখে কৌতূহলী চোখে আরো ভালো করে তাকাল। রনির দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলল। যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না মেয়েটাকে, কারণ মেয়েটার মুখে অনেক কাটা দাগ, ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে, চুল এলোমেলো, শরীরে জর্জেট পাতলা শাড়ি। ব্যস্ত নগরী, চারপাশ শুনশান নীরবতা। রাত না হলেও 12টা বাজে। জানালার পর্দা টেনে বাহিরে তাকালো আহনাফ। দুই প্রান্তে জল জল করছে হলুদ রঙের ল্যাম্পপোস্টের বাতি। বিকেলের দিকে হসপিটাল এসেছে। এসেই একের পর এক পেশেন্ট দেখে যাচ্ছে। ভিন্ন মানুষ, ভিন্ন রোগ। রনির থেকে বেশি কিছুই জানা যায়নি। ওকে ওই বাড়িতেই আটকে রেখেছে যতক্ষণ সব সত্যি না বলবে, এক ফোঁটা পানিও দেওয়া হবে না। পেশেন্ট দেখা শেষ করে করিম চাচাকে ডাকল। হসপিটালে এখন কেউ ঝিমোচ্ছে, কেউ দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে। করিম চাচা, জি স্যার। আহনাফ, আমার জন্য এক মগ কফি পাঠিয়ে দেন। করিম ছুটল ক্যান্টিনের দিকে। হসপিটালের 2 তলায় ক্যান্টিন। কফি খেয়ে বেরিয়ে পড়ল হসপিটাল থেকে। বাড়ি যাওয়া প্রয়োজন। ওর ডিউটি শেষ। বাড়ি ফিরে লম্বা একটা শাওয়ার নিল। সারাদিনের ক্লান্তি এসে ভিড় করল। এখন একটু বিশ্রামের প্রয়োজন। কিছু খেতেও ইচ্ছে করছে না। সাদা স্বচ্ছ কাচের চশমা খুলে পাশে রাখল। ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কিছু কাজ বাকি শেষ করেই ঘুমাতে হবে। দরজার কড়া নাড়তেই বিরক্ত হল। এত রাতে আবার কে এসেছে? আম্মু নয় তো? নিশ্চয়ই খাবার খাওয়ার জন্য এখনো জেগে আছে। আহনাফ ল্যাপটপ রেখে উঠে চশমা পরে দরজা খুলে দিল। সামনে ছোঁয়াকে দেখে অবাক হল। ছোঁয়ার শরীর কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। আহনাফ, কি হয়েছে? তুই এভাবে ভয় পেয়ে আছিস কেন? কান্না কেন করছিস?
ছোঁয়া ভাইয়া জলদি আমার রুমে চলো প্লিজ ভাইয়া। আহনাফ শান্ত হ, কি হয়েছে আগে সেটা বল। ছোঁয়া মহুয়া, রক্ত। আহনাফ কি হয়েছে উনার বলেই ছোঁয়ার সাথে পাশের রুমে দ্রুত আসলো। ছোঁয়া আহনাফকে ওয়াশরুমের দরজার কাছে নিয়ে গেল। ভেতরে মহুয়া অজ্ঞান হয়ে পড়ে আছে, কপাল ফেটে রক্ত পড়ছে। আহনাফ মহুয়ার এমন অবস্থা দেখে দ্রুত ওকে কোলে তুলে নিল। মহুয়ার ঘা পুড়ে যাচ্ছে। আহনাফ মহুয়াকে বিছানায় শুইয়ে কপাল শক্ত করে চেপে ধরল যেন রক্ত পড়া বন্ধ হয়। ছোঁয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, দ্রুত আমার রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। ছোঁয়া দাঁড়িয়ে ফুপিয়ে কান্না করছিল। আহনাফের কথা শুনতাই দৌড় দিল আহনাফের রুমের দিকে। মহুয়ার এমন অবস্থার জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। সে ঠিক মতো মহুয়ার খেয়াল রাখতে পারেনি, সেই জন্যই এখন মেয়েটার এই অবস্থা। আহনাফ দরজা থেকে চোখ সরিয়ে মহুয়ার দিকে তাকিয়ে হাঁসফাঁস করতে লাগল। ওড়না নেই মহুয়ার গায়ে, হয়তো ওয়াশরুমে পড়ে আছে। আহনাফ মহুয়ার কপালটা শক্ত করে ধরেই আশেপাশে ওড়না খুঁজল। পাশেই একটা ওড়না দেখে ওড়না একটা হাতে অন্য দিকে ফিরে মহুয়া উপর দিয়ে তাকাল। কেমন শান্ত হয়ে পড়ে আছে বিছানায়, কপাল পুড়ে যাচ্ছে, জ্বর অনেক। ছোঁয়া ফার্স্ট এইড বক্স নিয়ে এসে আহনাফের সামনে রাখল। আহনাফ যত্ন করে দ্রুত ব্যান্ডেজ করে দিল। মহুয়ার প্রেসারও মেপে নিল। উনার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, প্রেসার তো একদম কম। ছোঁয়া নাক টেনে বলে উঠল, বিকাল থেকেই শরীর ভালো না, জ্বর এসেছে। আমি অনেকবার বলেছি চলো ডাক্তারের কাছে যাই, মেডিসিন নিয়ে আসি, কিন্তু বলল একটু পর সেরে যাবে, প্রয়োজন নেই। আম্মুকে বলতে চেয়েছিলাম, নিষেধ করেছে। সন্ধ্যার পর 3বার বমি করেছে, আমাকে বলেনি। আর এখন ওয়াশরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে কপাল ফেটে গেছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তুমি তো জানো রক্ত দেখলে আমি নিজেও অজ্ঞান হয়ে যাই। বলেই মহুয়ার হাত ধরে কান্না শুরু করল। এমন ফ্যাচ ফ্যাচ না করে, মুখ চোখ দুইটাই বন্ধ রাখো। আমাকে বিকেলে বলতে পারতে ফোন করে, নাকি আমাকে ডাক্তার মনে হয় না। ছোঁয়া মাথা নিচু করে আছে। আহনাফকে আসলেই বলা উচিত ছিল। উনার শরীর ভীষণ দুর্বল, ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে। কিছু খাইয়ে মেডিসিন খাওয়াতে হবে। আমি স্যুপ করে নিয়ে আসছি বলেই রুম থেকে বেরিয়ে গেল ছোঁয়া। আহনাফ মহুয়ার পাশে টুলের উপর বসে আছে। পাশে গ্লাস থেকে পানি হাতে নিয়ে মহুয়ার মুখে হালকা ছিটা মারল। কিছু সময় যেতেই পিটপিট চোখ খুলে তাকালো মহুয়া। সবকিছু চোখের সামনে ঝাপসা দেখছে। আস্তে আস্তে চোখ ঝাপটে আশেপাশে তাকালো, বুঝার চেষ্টা করল সে এখন কোথায় আছে। পাশে তাকাতেই আহনাফকে দেখে উঠে বসতে চাইল, কিন্তু শরীর ভীষণ দুর্বল, উঠতে গিয়েও চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আহনাফ ঝাঝালো কণ্ঠে বলে উঠল, চুপচাপ শুয়ে থাকুন, আপনার শরীর ভালো নেই, এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। ডক্টরের কাছে অসুস্থ হওয়ার সাথে সাথে যাওয়ার দরকার ছিল। এতটা অসুস্থ আর বাড়ির কেউ জানেও না। এখন আপনার কিছু হয়ে গেলে আপনার বাড়ির লোকেরা বলতো আমরা আপনার ঠিক খেয়াল রাখতে পারিনি, বাড়িতে ডাক্তার থেকেও চিকিৎসা করিনি। আমরা কি জবাব দিতাম তখন? মহুয়া, আপনি এখানে কেন? আর আমি একদম ঠিক আছি, ব্যালেন্স হারিয়ে পড়ে গিয়েছিলাম। আহনাফ পাকনামো করে ডাক্তারের কাছে যাননি, আবার নিষেধ করেছেন ডাক্তার ডাকতে। এখন আকাম করে পড়ে আছেন, তাই নিজ থেকে ডাক্তার চলে এসেছে। ব্যালেন্স হারাবেন না কেন? শরীরে এত শক্তি যে ব্যালেন্স রাখতে পারেননি। মহুয়া, আমি এখন ঠিক আছি ডাক্তার, এবার আপনি প্লিজ আসুন।
আর অনেক ধন্যবাদ আপনাকে। আহনাফের ভীষণ রাগ হলো। এই মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, তাও অ্যাটিটিউড দেখাচ্ছে। মাথা চিনচিন ব্যথা করছে, মহুয়া কথা বলতে চাইলেই ব্যথা বাড়ছে। আহনাফ মহুয়ার দিকে তাকিয়েছিল। আহনাফ, আপাতত মুখ বন্ধ রাখুন, মুখে মুখে কথা বলা আমার একদম পছন্দ না, কিছু খেয়ে মেডিসিন খেয়ে নিলে ব্যথা কমে যাবে। মহুয়ার শরীর কেঁপে জ্বর আসলো। জ্বরে থরথর করে কাঁপছে, বিড়বিড় করে কি যেন বলছে। আহনাফ দ্রুত ওর হাত ধরল। মিস মহুয়া, আপনি ঠিক আছেন? জ্বর তো বেড়ে চলছে। আহনাফের অস্থিরতা বাড়তে লাগল। সে এখন কি করবে? এখন কি হসপিটাল নিয়ে যাবে? ছোঁয়া স্যুপ নিয়ে আসলো। মহুয়া খেতে চাইল না, জোর করে 2 চামচ খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। মহুয়া আহনাফের হাত শক্ত করে ধরে আছে, জ্বরের ঘুরে ছোঁয়া ভেবে আহনাফকে আঁকড়ে ধরে আছে। আহনাফ না চাইতেও মহুয়ার দিকে তাকালো। ফর্সা মুখটা কেমন মলিন হয়ে গেছে, চুলগুলো নিচে পড়ে আছে, চোখগুলো লালচে হয়ে ফুলে আছে। ছোঁয়া, ভাইয়া, আম্মুকে ডাকবো? প্রয়োজন নেই, একটু পর জ্বর কমে আসবে, ব্যথাও কমে যাবে। কাল সকালে হসপিটালে নিয়ে আসবি, আমি কিছু টেস্ট দিব। ছোঁয়া, মামি জেগে ছিল তোমার জন্য। আমি বললাম আমি জেগে আছি, ঘুমিয়ে পড়তে, তাই মামি চলে গেছে, আমি কি তোমার খাবার গরম করে দিব? আহনাফ, না লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো আর উনার খেয়াল রেখো। মহুয়ার হাত থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল। ঘুমের মেডিসিন খাওয়ায় মহুয়া কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আহনাফ ফিরে একবার মহুয়ার দিকে তাকিয়ে নিজের রুমে চলে গেল। সেই ছোট বয়স যখন থেকে বুঝতে শিখেছে, তখন থেকেই শয়নে স্বপ্নে মনের ঘরে জায়গা দিয়ে রেখেছে ছোঁয়া এই কঠিন মানবটিকে। যদি এই পুরুষটি একবার বুঝত। ছোঁয়া একদৃষ্টিতে তাকিয়ে রইল আহনাফের যাওয়ার দিকে। সে খুব ভালো করে জানে আহনাফ শুধু ওকে বোন ভাবে, তাও নিজের আপন বোনের মতো দেখে। ওর এই ভালোবাসার কোনো মূল্য নেই, আহনাফ কখনো ওকে বোন ছাড়া অন্য নজরে দেখেনি। ছোঁয়া মহুয়ার চুলগুলো যত্ন করে মুছে শরীরটা হালকা মুছে দিল। গায়ে কাঁথা টেনে দিয়ে কপালের ব্যান্ডেজটার দিকে তাকালো, বলে উঠল, ইসস, কতগুলো রক্ত ঝরেছে। ছোঁয়া খুব মিশুক একটা মেয়ে, যার সাথে মিশে একদম মন থেকে মিশে, তাকে আপন ভাবতে শুরু করে। মহুয়াকে জড়িয়ে ধরে লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। আহনাফ রুমে এসে আবার ল্যাপটপ নিয়ে বসে, কিন্তু কাজে আর মন দিতে পারছে না। মেয়েটা কি জেগে গেছে? মাথা কি ব্যথা করছে? নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে কপালে। কিছু আজগুবি চিন্তাভাবনা মনে এসে উকি মারছে। ল্যাপটপ বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। ফজরের দিকে শরীর ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল মহুয়ার। শরীর থেকে ছোঁয়ার হাত সরিয়ে উঠে বসল। মাথাটা কেমন ভার হয়ে আছে। কপালে হাত দিতেই আহ বলে হাত সরিয়ে ফেলল। শরীরে জ্বর নেই। আজান শেষ হতেই মহুয়া আস্তে ধীরে ওয়াশরুমে গিয়ে ঘা ধুয়ে নিল। কপাল না ভিজিয়ে আলগোছে মাথায় পানি ঢালার চেষ্টা করল। আহনাফ বাগানে গিয়ে একবার মহুয়ার ব্যালকনির দিকে তাকালো। মেয়েটা কি ঘুম থেকে উঠেছে? এখন শরীর কেমন আছে? আজ রাতে একদম ঘুম হয়নি আহনাফের। সারা রাত হাঁসফাঁস করে সকাল হতেই বাগানে ছুটে এসেছে যদি মেয়েটাকে দেখা যায়। আবার নিজেই নিজেকে প্রশ্ন করছে, এই মেয়ের জন্য তার কেন এত টেনশন, কেন এত বেকুলতা? এইসবের উত্তর মিলবে কোথায়? সকালে মহুয়ার কপালে ব্যান্ডেজ দেখে সবাই অবাক হল। ছোঁয়া কাল রাতের সব কথা সবাইকে বলল। আমেনা বেগম মহুয়ার কাছে এসে বলল, আমাদের আপন মনে করো না, তাই না? এত কিছু হয়ে গেল আর আমরা কেউ কিছু জানতে পারলাম না।
মহুয়া এক হাতে ঘোমটাটা টেনে ধরল। নিচু স্বরে বলে উঠল, কি বলছেন আন্টি? আমি আপনাদের আপন মনে করছি বলেই তো আপনাদের সাথে আছি। আমি আপনাদের টেনশনে ফেলতে চাইনি আন্টি। নিরুপমা বিরক্ত হয়ে নিজের রুমে চলে গেল। এইসব আধিক্যতা দেখানোর সময় নেই। দেখারও সময় নেই, এর থেকে বসে বসে সিরিয়াল দেখা ভালো। আনোয়ার চৌধুরী কিছু খেয়ে এখন মেডিসিন খেয়ে নিও। একবার হসপিটাল গিয়ে ডাক্তার দেখিয়ে আসবে। মহুয়া চুপচাপ সোফায় বসে আছে, ওর মুখে কোনো শব্দ নেই। আহনাফ ওর চোখে একবার মহুয়াকে দেখে নিল। খাবার শেষ করে রুমে চলে গেল। আহনাফ বেরিয়ে যাওয়ার পর থেকে ছোঁয়া উঠে পড়ে লাগলো হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। মহুয়া বুঝানোর চেষ্টা করল সে ঠিক আছে, কিন্তু কে শুনে কার কথা। এক পর্যায়ে রেডি হয়ে বের হলো হসপিটালের উদ্দেশ্য। আহনাফ হসপিটালে এসে পেশেন্ট দেখে এসে বসল। সাদা এপ্রন পাশে রেখে কফি হাতে নিল। দরজায় খটখট আওয়াজে বলে উঠল, আসুন। করিম ভেতরে এসে বলে উঠল, স্যার একটা পেশেন্ট এসেছে, বলছে উনি নাকি আপনার বোন। আহনাফ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আসতে বলুন। ছোঁয়া মহুয়াকে নিয়ে ক্যাবিনে আসলো। আহনাফ মাথা নামিয়ে ফাইল দেখছে। ছোঁয়া চেয়ার টেনে বসতে নিলে মহুয়া হাত ধরে থামিয়ে দিল। চোখের ইশারায় চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলল। ছোঁয়াও ভালো মেয়ের মতো দাঁড়িয়ে আছে। আহনাফ একবার ওদের দিকে তাকিয়ে বলল, বসুন। মহুয়া আর ছোঁয়া বসতেই আহনাফ বলে উঠল, কিছু টেস্ট করতে হবে আপনার। মহুয়া টেস্ট করে এসে আহনাফের সামনে বসে আছে। খুব বিরক্ত লাগছে। এই অসুস্থ শরীর নিয়ে 3 ঘন্টা হসপিটালে। খিদেও পেয়েছে ভীষণ। ছোঁয়া বার্গার পিৎজা নিয়ে হসপিটালে আসলো। নিশ্চয়ই মহুয়ারও খিদে পেয়েছে। সকালে একটা রুটি শুধু খেয়েছে। আহনাফ রিপোর্ট দেখে মুখ গম্ভীর করে তাকিয়ে আছে রিপোর্টের দিকে। ছোঁয়া চুপচাপ ক্যাবিনের বাহিরে বসে আছে। আহনাফ করিম চাচাকে ডাকল। পেশেন্টের সাথে যে এসেছে তাকে আসতে বলুন। ছোঁয়া ভেতরে গিয়ে মুখ ভার করে বলে উঠল, ভাইয়া তুমি হসপিটালে এমন ভাব করছো যেন আমাদের এর আগে কখনো কোথাও দেখনি। আমরা সম্পূর্ণ অপরিচিত। এর থেকে ভালো ছিল অন্য ডাক্তারের কাছে যেতাম, টিকিট কাটতে এতগুলো টাকা লাগতো না বলেই দুঃখী দুঃখী মুখ করে ডেস্কে হাতের উপর মুখ রেখে আপোষস করতে শুরু করল। অন্য ডাক্তারের কাছে গেলে না খাইয়ে এতক্ষণ রাখত না। ভালো ভালো খাবার দিয়ে আপ্যায়ন করত। আহনাফের ভীষণ হাসি পেল, তাও মুখে গম্ভীরতা বজায় রেখে বলল, তাহলে তুই হসপিটালে না এসে কোনো রেস্টুরেন্টে চলে গেলেই পারতি, খুব ভালো আপ্যায়ন করত। এটা হসপিটাল কোনো আপ্যায়নশালা নয়, আর তুই যেমন ভাবছিস তেমন কিছু না। আমি বাড়িতে তোর ভাই, কিন্তু হসপিটালে একজন দায়িত্ববান ডাক্তার। ছোঁয়া মাথা তুলে আহনাফের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ডাক্তার না কসাই। আহনাফ রেগে ছোঁয়ার দিকে চোখ রাঙিয়ে তাকালো। মিস মহুয়া, আপনার শরীর দুর্বল, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করা প্রয়োজন। আমি সব কিছু লিখে দিয়েছি, আর যে মেডিসিনগুলো দিচ্ছি ঠিকঠাক সবগুলো খেলে আর নিয়ম মেনে চললে আপনি সুস্থ হয়ে যাবেন। আর এই সব বাহিরের খাবার খাওয়া আপনার জন্য বন্ধ। আমি এখানে লিখে দিয়েছি কি কি খেতে হবে। 15 দিনের মধ্যে আপনার মধ্যে পরিবর্তন দেখতে চাই। মহুয়া উঠতে গেলে আহনাফ বলে উঠল, আপনার কি কোনো যমজ বোন আছে? সন্ধ্যায় ছোঁয়া কিছুতেই একটা সাবজেক্ট বুঝতে পারছে না। হেলতে দুলতে বই নিয়ে নির্জনের রুমের সামনে আসলো। নির্জনের থেকে বুঝে নিবে। অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমন তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না নিহা। ছোঁয়ার পা আপনা আপনি থেমে গেল। দরজা আলগোছে খুলে মাথা প্রথম ভেতরে দিল। নির্জনের ব্যালকনি থেকে শব্দ আসছে। তুমি মিশে গেছো আমার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে।
তুমি হিনা, আমি কিছু ভাবতে পারি না, কোনো মেয়ের দিকে তাকালেই তোমাকে দেখতে পাই। ভোরের আলো শুরু হয় তোমাকে ভেবে, রাতের আধারের সমাপ্তি আসে তোমার কথা ভেবে। ছোঁয়া খুব কষ্ট হাসি আটকে রাখল। নির্জনের টেবিলের উপর বসে মোবাইল বের করে রেকর্ড চালু করে রাখল। এই বুকেতে লিখেছি তোমার নাম, স্বপ্ন তুমি, সাধনা তুমি, তুমি আমার প্রাণ। এই পর্যায়ে এসে ছোঁয়া আর নিজের হাসি আটকে রাখতে পারল না। খিলখিল করে হেসে উঠল। কারো হাসির শব্দ শুনেই নির্জন ফোন কেটে দিল। ভ্রুকুচকে রুমে আসতেই টেবিলের উপর ছোঁয়াকে এভাবে হাসতে দেখে বুঝল সব এই কটকটি শুনে নিয়েছে। কিন্তু তাতে সমস্যা ছিল না, সমস্যা তো যখন দেখল মোবাইলে রেকর্ডিং অপশন চালু। তার মানে এতক্ষণ ওর বলা সব কথা রেকর্ড হয়েছে। ভীষণ রেগে হুঙ্কার দিয়ে বলে উঠল, ছোঁয়ার বাচ্চা কটকটি, তোর জন্য কি প্রেম করেও শান্তি পাব না? কতটা নির্লজ্জ তুই, লুকিয়ে একজনের প্রেম ভালোবাসা রেকর্ড করিস। ছোঁয়া ভয় পাওয়ার বদলে নির্জনের কথা শুনে আরো হাসতে শুরু করল। বই রেখে মোবাইল নিয়ে রুম থেকে বের হতে নিলে নির্জন হাওয়ার বেগে সামনে চলে আসলো। মোবাইল দে, ফুট সামনে থেকে। ছোঁয়া, ভালো হবে না, মোবাইল দে। তুই প্রেম করবি লোক দেখিয়ে, আর আমরা দেখলেই দোষ। আহারে, এ কি ভালোবাসা! বলেই আবার হাসতে লাগল। আমি লোক দেখিয়ে কখন করলাম? দরজা তো খোলা ছিল। তাই বলে না পারমিশন নিয়ে কেন রুমে আসবি? ছোঁয়া নির্জনের দিকে ইনোসেন্ট মুখ করে বলে উঠল, ভাইয়া। হুম বল, শুনছি, তবে আগে মোবাইল থেকে রেকর্ড ডিলিট কর। ছোঁয়া এক পা দুই পা করে নির্জনের আরো কাছে এগিয়ে গেল। বেচারা ছোঁয়ার এমন এগিয়ে আসা দেখে পিছিয়ে গেল, এই দূরে থাক। ছোঁয়া আরো এগিয়ে আসলো। কেমন করে তাকালো, সাথে সাথে নির্জন থমকে গেল। ছোঁয়া নির্জনের বুকে এক হাত রাখল। সাথে সাথে নির্জন জমে গেল বরফের মতো। ছোঁয়া মুচকি হাসি দিতেই নির্জনের ভাবনাগুলো এলোমেলো হতে শুরু করল। ছোঁয়া হঠাৎ নির্জনকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে দৌড় দিল মোবাইল নিয়ে। আজ সে সবাইকে শোনাবে নির্জনের ভালোবাসার গল্প। নির্জন এখনো সেই আগের মতো থমকে দাঁড়িয়ে আছে। দিনের পর রাত, রাতের পর দিন এভাবে চলছে সময়। শ্রাবণ অফিসের কাজ শেষ করে অফিস থেকে বের হল। গাড়িতে উঠতেই ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। শ্রাবণ চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ এমনিতেই কম কথা বলতো, আর এখন তো প্রয়োজন ছাড়া কোনো শব্দ বের করে না। হঠাৎ ওর মনে হলো সামনে কাউকে দেখেছে। ড্রাইভারকে গাড়ি থামাতে বলে বাহিরে তাকালো। এতিমখানা থেকে মেঘলা বের হয়ে এদিক ওদিকে তাকালো। কিছু সময় রাস্তার পাশে দাঁড়িয়ে কিছুর জন্য অপেক্ষা করছে। শ্রাবণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। মনে উকি দিচ্ছে হাজারটা প্রশ্ন, এই মেয়ে এত রাতে এখানে কি করে? এতিমখানায় এর কাজ কি? নাকি এতিমখানা থেকে চুরি করতে এসেছে? হঠাৎ শান্ত মস্তিষ্ক গরম হয়ে গেল। মন মেজাজ বিগড়ে গেল। লাস্ট পর্যায়ে এতিমখানা। শ্রাবণ চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। আজ এই মেয়ে কোনো কুকীর্তি করতে গিয়ে ধরা খেলে, কাল নিউজে খুব সুন্দর করে লেখা থাকবে, বিশিষ্ট ব্যবসায়ী শ্রাবণ চৌধুরীর বউ চুরি ছিনতাই করতে গিয়ে ধরা খেয়েছে। মুখে না মানলেও কাগজ কলমে তো বউ। শ্রাবণ চোখ মেলে আবার রাস্তার পাশে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালো। সাদা টি শার্টের উপর সবুজ শার্ট আর জিন্স পরা, চুলগুলো উপরে করে জুটি বাঁধা, মুখে কোনো সাজসজ্জা নেই। একটা বাস আসতেই চলন্ত বাসের ভিতর লাফ দিয়ে উঠে গেল। শ্রাবণ শুধু দূর থেকে তাকিয়ে রইল। মনে মনে বলে উঠল, মেয়েটার কি মৃত্যুর ভয় নেই? ম্যানেজারকে ফোন দিয়ে বলে উঠল 1 ঘন্টার ভেতরে মেঘলার সব ইনফরমেশন এনে দিতে, আর এতিমখানা থেকে কত টাকা চুরি হয়েছে তাও জানাতে।
ফোন রেখে চুপচাপ বসে রইল। সারা রুম জুড়ে পায়চারি করছে ছোঁয়া। কি করবে ভেবে ভেবে হাত কোচলাচ্ছে। 2 দিন পর এক্সাম, কিন্তু সে তো কিছুই পারে না। কলেজ যায় আর আসে, এটাই তো অনেক। বই খুলে পড়ার মতো ধৈর্য ওর নেই। এখন এক রাতে কিভাবে সব বই শেষ করা যায় কিছু আইডিয়া নিতে হবে ইউটিউব থেকে সার্চ দিয়ে। যেই ভাবা সেই কাজ, মোবাইল নিয়ে সার্চ দিল। মহুয়া ছোঁয়ার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে বারান্দায় দাঁড়িয়ে। মহুয়া ইন্টার ফার্স্ট ইয়ার আর ছোঁয়া সেকেন্ড ইয়ার। 2 দিন পরেই এইচএসসি পরীক্ষা। ছোঁয়া অনেকভাবে সার্চ দিচ্ছে, শুধু একটা সহজ উপায় পাক, এক রাতে সবগুলো বই মুখস্থ করে ফেলবে। নির্জন ছোঁয়ার দরজার সামনে এসে অবাক হয়ে তাকিয়ে রইল কিছু সময়। নির্জনের কাজের প্রতি কোনো আগ্রহ নেই, তবে সে পড়াশোনায় ভীষণ ভালো স্টুডেন্ট ছিল। কলেজের টপ বয়। এইচএসসি পরীক্ষার আগে রাতে সাথে পানির মগ আর চা নিয়ে রাতে বসত। পড়তে পড়তে ঘুম আসলে পানি নিয়ে চোখে ছিটা দিত, আর হামি আসলে চা খেত। এই কষ্টের ফলাফল ছিল কলেজের সেরা স্টুডেন্ট মধ্যে নির্জনের নাম প্রথমে। সে একটু প্লে বয়, তবে স্টুডেন্ট হিসেবে অনেক ভালো। এই গাধা মেয়ে এক্সামের 2 দিন আগেও মোবাইল নিয়ে বসে আছে। হঠাৎ রাগ হলো। এইসব ভাবে ছোঁয়ার পেছনে এসে দাঁড়ালো। ছোঁয়ার মনে করল মহুয়া পেছনে দাঁড়িয়ে আছে। হাত পা ছড়িয়ে মোবাইল কপালে ঠেসে ছোঁয়া গঙ্গিয়ে বলে উঠল, মেহু আমি এখন কি করব? কোনো আইডিয়া পাচ্ছি না কিভাবে এত বই শেষ করব। আমি তো শেষ। আবার বুঝি একই ক্লাসে থাকতে হবে। তবে ভালোই হবে, তুমি আর আমি তাহলে একসাথে আগামী বছর পরীক্ষা দিব। ভালো হবে না। বলেই পেছনে ফিরে দেখে মহুয়ার জায়গায় নির্জন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছোঁয়া তুই এখানে কেন? মেহু কই? নির্জন ছোঁয়ার থেকে চোখ সরিয়ে রুমে দেখে নিল কেউ নেই। বারান্দায়ও নেই, তার মানে মেহু রুমে নেই। নির্জন এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? ছোঁয়া ঘুমানোর সময় মোবাইলে সব বুদ্ধি জমা রাখি, সকালে আবার নিজের মাথায় মস্তিষ্কে ডাউনলোড করে নেই। নির্জন বাহ, এত বুদ্ধি আইডিয়া থাকতে তোর কেন আবার পরীক্ষা দেওয়া টেনশন করতে হবে? বড় আব্বুকে শুনলাম বলছেন পরীক্ষায় পাস না করলে কোম্পানির সামনে চায়ের ছোট একটা দোকান নিয়ে বসে থাকে আবুল ভাই, উনার সাথে তোর বিয়ে দিবে। ছোঁয়া অবিশ্বাস্য চোখে নির্জনের দিকে তাকাতেই নির্জন সিরিয়াস মুখ করে গম্ভীর কণ্ঠে বলল, বিশ্বাস না হলে বড় আব্বুকে জিজ্ঞেস কর। আমি নিজ কানে শুনেছি। ছোঁয়া কাদো কাদো মুখ করে একদম কান্না করে দিল। ছোঁয়া, হেটা কোনো কথা? আবুলের সামনের 2টা দাঁত নেই। হাসলে ফোকলা দাঁতের কপাটি বেরিয়ে থাকে, কি যে বিশ্রী লাগে। হেসে তাকালে লুচ্চা ভিলেন গুলোর মতো লাগে। আল্লাহ ছি, শেষে কিনা আবুল। নির্জন তোর সাথে ভালো মানাবে। পড়াশোনা করার কি দরকার, নাক ডেকে ঘুমা কাঁথা গায়ে দিয়ে। বলেই শীষ বাজাতে বাজাতে রুম থেকে বেরিয়ে গেল। ছোঁয়া গালে হাত দিয়ে ভাবতে লাগলো এখন সে কি করবে। বড় মামাকে সে ভীষণ ভয় পায়, কিছু বলতে পারবে না। দৌড় লাগালো বইয়ের দিকে। এক এক করে সবগুলো বই সামনে সাজিয়ে পড়া শুরু করল। কিন্তু মাথায় কিছুই ঢুকছে না, শুধু আবুল ছাড়া। মহুয়া ছাদ থেকে নেমে নিচে আসলো। আমেনা বেগমের সাথে বসে বসে টিভি দেখছে। আমেনা বেগম টিভি দেখার থেকে বেশি মহুয়ার সাথে কথা বলছে। হালিমা বেগম বিরক্ত হয়ে আমেনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, ভাবি প্লিজ এই সিরিয়ালটা ঠিক মতো দেখতে দাও। ওই মেঘলা না টেগলাকে ছেলের বউ না করে এই মহুয়াকে ছেলের বউ করে নিলেই পারতে। আমরাও সিরিয়ালের মতো বউ শাশুড়ির যুদ্ধ না দেখে ভালোবাসা দেখতাম। তোমার কথা বলতে হলে রুমে নিয়ে সারা রাত কথা বলো। মহুয়া চুপচাপ বসে হালিমা বেগমের কথা শুনে মাথা নিচু করে আছে।
আমেনা বেগম রেগে বলে উঠল, ওই মেয়ে আকাশ থেকে টপকে না পড়লে আমি মহুয়াকেই বউ বানিয়ে নিতাম। ওই রাক্ষসী মেয়ে এসে সব শেষ করে দিল। তোর মন টিভিতে দে, এদিকে কি? হালিমা বেগমও এখন তো আরেক ছেলে আছে, বউ করে নিও। বলেই হালিমা বেগম হেসে উঠলেন। বুঝাই যাচ্ছে উনি মজা করে বলেছেন। আমেনা বেগমও ঠিক বলেছ, কষ্ট করে আর মেয়ে খুঁজতে হবে না। মহুয়া কোনো একটা অজুহাত দিয়ে উঠে গেল। বুঝা যাচ্ছে উনারা মজা করছে, তবে মহুয়া বারবার লজ্জা পাচ্ছে। পেছনে ফিরে আহনাফকে দেখে থমকে গেল। আহনাফের পেছনেই শ্রাবণ দাঁড়িয়ে। মহুয়া লজ্জায় পড়ে গেল। এই দুইজন কি তাদের সব কথা শুনে ফেলেছে? আহনাফ একবার মহুয়ার দিকে তাকিয়ে পকেটে এক হাত দিয়ে গম্ভীর মুখে সিঁড়ির দিকে চলে গেল। মহুয়ার সামনে থেকে গিয়ে মুচকি হেসে ফেলল। মেয়েটার গাল নাক লাল হয়ে আছে, চোখ নিজের পায়ের দিকে স্থির, ওড়না দিয়ে মাথার অর্ধভাগ ঢাকা, কালো সেলোয়ার কামিজ পরা, দেখতে অসম্ভব সুন্দরী। কোনো কারণে কি মেয়েটা লজ্জা পেয়ে আছে? আহনাফ, শ্রাবণ কেউই কিছু শুনেনি। শ্রাবণ মহুয়াকে দেখে নিজের রুমে না গিয়ে সোফায় বসল। মহুয়ার দিকে কিছু সময় তাকিয়ে থেকে বলে উঠল, এক গ্লাস পানি দিবেন? পেছনে থেকে কেউ হাত বাড়িয়ে পানির গ্লাস ধরল। শ্রাবণ ভ্রু কুঁচকে পেছনে ফিরে রেগে গেল। গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। ধীর পায়ে মেঘলার সামনে দাঁড়িয়ে গ্লাসটা ওর মুখের সামনে তুলে ধরল। মহুয়া ওদের দিকে তাকিয়ে আছে। মেঘলার মুখের রিয়াকশন বুঝতে পারছে না। না আছে বিরক্তির ছাপ, আর না সে খুশি। শুধু শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ মেঘলার মুখের সামনে গ্লাসটা ছেড়ে দিল। চোখের সামনে গ্লাসটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঝনঝন শব্দে টিভি বন্ধ করে পেছনে ফিরল সবাই। মেঘলা, যা বাবা, ভেঙে ফেললেন। আপনি তো বললেন পানি দিতে। শ্রাবণ, তুমি ভাবলে কিভাবে তোমার মতো মেয়ের হাতে শ্রাবণ চৌধুরী কিছু খাবে? আমার থেকে দূরে থাকবে। শ্রাবণ হনহন করে ফিরে যেতে নিলে নিজের ভাঙা গ্লাসের টুকরোর মধ্যে পা দিয়ে বসল। সাথে সাথে চোখ বন্ধ করে হাত মুষ্টি বদ্ধ করে নিল। আমেনা বেগম দৌড়ে ছেলের কাছে আসলেন। শ্রাবণ পা থেকে কাচের টুকরো বের করল। রক্ত গড়িয়ে পড়ছে। মহুয়া কি বলবে, কি করবে? বুঝতে পারছে না। ধীর পায়ে এগিয়ে এসে হাঁটু ভেঙে বসল। শ্রাবণ থমকে গেল, হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। বুকের ভেতর ধুকপুক বেড়ে চলছে। মহুয়া মেঘলার দিকে তাকিয়ে বলল, তোমার হাতের রুমালটা দাও। মেঘলা শ্রাবণের দিকে তাকাল। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে। মেঘলা রুমাল মহুয়ার হাতে দিয়ে নিজের রুমে চলে গেল। মহুয়া শ্রাবণের পায়ে রুমাল পেঁচিয়ে দিয়ে বলল, আহনাফ চৌধুরীর কাছ থেকে মেডিসিন নিয়ে নিবেন। ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের ব্যালকনির দিকে তাকিয়ে আছে মহুয়া। পাশের ব্যালকনিটা আহনাফের। দুইটাই একসাথে লাগানো। আহনাফের ব্যালকনিতে অনেকগুলো বেলিফুলের মালা রাখা। বেলিফুলের ঘ্রাণেই ওই দিকে নজর গিয়েছে। ফুল মহুয়ার ভীষণ পছন্দ, তার উপর বেলিফুলের ঘ্রাণ তো আরও বেশি ভালো লাগে। আগে প্রায় বাহিরে গেলে বেলিফুলের মালা এনে খোপায় দিয়ে রাখত। লোভ সামলাতে না পেরে ধীর পায়ে ব্যালকনির কিনারায় গিয়ে ওকে দিল। না, আহনাফ নেই। হাত বাড়িয়ে বেলিফুলের মালাগুলো হাতে নিয়ে খোপায় গুজে নিল একটা। বাকি মালাগুলো জায়গায় রেখে দিল। পেছনে ফিরে চলে আসতে নিলেই আহনাফ বলে উঠল, মালিককে না বলে তার জিনিসে হাত দেওয়া অপরাধ, আর সাথে করে নিয়ে যাওয়াকে বলে চুরি। ভয় মহুয়া কেঁপে উঠল। লজ্জা ভয় পেছনে না ফিরে চুপ করে দাঁড়িয়ে আছে। আস্তে করে খোপা থেকে বেলিফুলের মালা খুলে পেছনে ফিরল।
ঘোমটা দিয়ে মাথা নিচু করে আহনাফের দিকে মালা এগিয়ে দিল। আহনাফ অ্যাটিটিউড দেখিয়ে বলে উঠল, কারো ব্যবহার করা জিনিস আহনাফ চৌধুরী নেয় না। মহুয়া হঠাৎ বলে উঠল, তাহলে তো বাকিগুলোও আমি ধরেছি, হাতে দিয়েছি, সবগুলোই তো ব্যবহার হলো। বলেই নিজের মুখ নিজে চেপে ধরল। ভুল সময় ভুল কথা বলার জন্য কবে না জেলে বসে মশার কামড় খেতে হয়। আহনাফ সবগুলো ফুল মহুয়ার দিকে ছুঁড়ে দিয়ে রুমে চলে গিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে দিল। মহুয়া অপমানে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফের দরজার দিকে। অসভ্য, বেয়াদব লোক। বড়লোকই দেখাতে আসে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য এনেছিল। আমি তো জাস্ট খপায় একটা দিয়েছি, আরও তো 9টা মালা ছিল। এত অ্যাটিটিউড দেখানোর কি আছে? শ্রাবণ ফ্রেশ হয়ে এসে বসল। রুমাল বাঁধা পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আজ প্রথম মহুয়া ওর এত কাছে এসেছে, ওকে কেয়ার করেছে। মহুয়া ও কি আমাকে পছন্দ করে? ধুর, কি ভাবছি, মহুয়ার জায়গায় অন্য কেউ হলেও এগিয়ে আসতো। যে আঘাতে তোমার ছোঁয়া পাওয়া যায়, তবে এমন আঘাত আমি প্রতিদিন পেতে চাই মায়াবতী। এইসব ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। ম্যানেজার সাহেব কল দিয়েছে। ম্যানেজার সাহেব স্যার, ভাবির বিষয়ে সবকিছু জানতে পারিনি, যা একটু জেনেছি তা হলো, মেয়েটা ছোট থেকে এই বস্তিতে বেড়ে উঠেছে। পড়াশোনা বেশি করতে পারেনি দরিদ্রতার জন্য। এতিমখানায় চুরি করতে না, বরং 50,000 টাকা দিয়েছিল আজকে বাচ্চাদের জন্য। আর 1,00,000 টাকা বস্তিতে খরচ করছে সবার জন্য, বাথরুম, গোসলখানা তৈরি করছে। বস্তিতে 2টা হাতকল আর কয়েকটা মাত্র বাথরুম আছে, ভাবি। আর কিছু বলার আগে শ্রাবণ বলে উঠল, আপনার কথা বলা আগে শিখা উচিত। আর একবার ভাবি বললে আপনার চাকরি খুঁজে পাবেন না, বলেই ফোরাম কেটে দিল। ওর বিশ্বাস হলো না ম্যানেজারের একটা কথাও, কাল ও নিজে ওই মেয়ের সম্পর্কে নিজেই খোঁজ নিবে। ম্যানেজার হয়তো অন্য কারো সাথে এই মেয়েকে ঘুলিয়ে ফেলেছে। সকালে টিউশন থেকে বের হয়ে কলেজ চলে গেল। আজ অনেকটা দেরি হয়ে গেছে। ছুটির পর ছোঁয়া 2টা মেয়ে নিয়ে এসে মহুয়ার সাথে পরিচয় করছি দিল। মেয়েগুলো ভীষণ মিশুক, ছোঁয়ার বেস্ট ফ্রেন্ড। একটা মেয়ে প্রচুর কথা বলে বিরক্ত হয়ে হাত দিয়ে কান চেপে ধরে আছে মহুয়া। মেয়েটা হঠাৎ খুশি হয়ে ওদের বলে উঠল, একটু পর আমার বয়ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে এই বাচাল মেয়ের বয়ফ্রেন্ড দেখার জন্য। যেখানে একটুতে ওরা সবাই বিরক্ত, সেখানে ওই লোক কিভাবে মেয়েটিকে সামলায় তা দেখার জন্য মূলত সবাই বসে আছে। কিছু সময় পর মেয়েটা বলে উঠল, এই তো চলে এসেছে। সবাই মাঠের দিকে তাকালো। বাইক থেকে হ্যান্ডসাম একটা ছেলে নামলো, হাতে অনেকগুলো গোলাপ। ছেলেটা ফুল নিয়ে ওদের সামনে আসতেই মহুয়া সবার মতো ছেলেটার দিকে তাকালো। কাপা কাপা পায়ে সে দাঁড়িয়ে গেল। রাগে হাত মুষ্টি বদ্ধ করে অগ্নিদৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে, আর মনে মনে বলে উঠল, আমাদের তো এক সময় সামনাসামনি হতেই হতো, কিন্তু এত জলদি হয়ে যাবে ভাবতেও পারিনি। এখন শুধু হিসাব করা বাকি, জীবনের হিসাব, মৃত্যুর হিসাব। হাতের লাল টকটকে গোলাপ ফুলগুলো নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ালো। কলেজের মেয়েরা হ্যাঁ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে আশেপাশে তাকিয়ে লজ্জায় মুখ ডেকে নিল, যেন সে ভীষণ লজ্জা পেয়েছে। মহুয়া থমথমে মুখে তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে।
হঠাৎ করে মেয়েটার মাঝে নিজেকে দেখতে পেল। 16 বছরের এক কিশোরী মেয়ে এভাবে মুখে হাত দিয়ে লাজুক হাসছে আর মুগ্ধ হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কাপা কাপা হাতে ফুলগুলো নিয়ে নিল। আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি মহুয়া। এই ছেড়ে যাওয়ার যুগে তুমি একটু কষ্ট করে থেকে যেও। আমি দুনিয়াতে এত এত নারী থাকতে শুধু তোমাতেই আসক্ত হতে চাই বারবার। তুমি থাকবে তো? ছেলেটার এমন মুগ্ধকর কথা সামনে দাঁড়ানো কিশোরী আবারও নতুন করে প্রেমে পড়ে গেল। ধীর মিষ্টি লাজুক কণ্ঠে বলে উঠল, পলাশ ভাই, জীবনে কখনো যদি ছেড়ে যাওয়ার শব্দ আসে তাহলে আমি আমার মৃত্যু বেছে নিব, তাও আপনাকে ছেড়ে যাব না। সেই একই পুরুষ, সেই একই কথা, কিন্তু সেই কিশোরীর জায়গায় আজ অন্য নারী। ইতিহাস সাক্ষী পুরুষ তুমি শান্ত মস্তিষ্কের এক নিকৃষ্ট খুনি, ছলনাময়। এটা কথাটা যেন খাপে খাপ মিলে গেল আজ। মহুয়া হাত মুষ্টি বদ্ধ করে তাকিয়ে রইল। আজকাল কান্না আসে না কোনো কিছুতে, নিজেকে পাথর মনে হয়। ছোঁয়া, ইনি হলো তুহিন, তোকে সব সময় যার কথা বলি। ছোঁয়া মুচকি হেসে বলল, কেমন আছেন? জি ভালো, আপনাকে দেখে আরো ভালো হয়ে গেছি। আপনার কথা সব সময় বলে। অনেক ইচ্ছে ছিল একবার দেখার। কল্পনায় আপনার ছবিও একে নিয়েছি, তবে কল্পনার থেকেও বেশি সুন্দর আপনি। ছোঁয়া তুহিনের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করল। মহুয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের এখন যাওয়া দরকার। ছেলেটার নজর এবার গেল ছোঁয়ার পেছনে দাঁড়ানো মেয়েটার দিকে। মহুয়া স্বাভাবিকভাবে হেসে মাথা দোলাল। হঠাৎ তুহিনের চোখ মুখের রং পাল্টে গেল। এক ঝাঁক ভয় এসে ভিড় করল। ভয় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। হাত কাঁপছে, সাথে হৃদয়ও। চোখের রঙিন চশমাটা ভালো করে দিয়ে চোরের মতো এদিক ওদিক তাকালো। মহুয়ার দিকে তাকিয়ে দেখল বাঁকা হেসে তাকিয়ে আছে। সে কি চোখে বেশি দেখছে? ভালো করে তাকালো না, সে ভুল দেখছে না। ওর সামনে মহুয়া দাঁড়িয়ে আছে। মহুয়ার এই হাসি সবার কাছে স্বাভাবিক হলেও তুহিন ওরফে পলাশ ঠিক বুঝে গেল এই হাসির পেছনে কতটা ভয়ঙ্কর হাসি লুকিয়ে আছে। মহুয়া ছোঁয়ার হাত ধরে কলেজ থেকে বেরিয়ে আসলো। আসার সময় একবার পেছনে ফিরে দেখে নিল তুহিনের ভয়ার্ত মুখটা। মহুয়া খুব ভালো করেই বুঝতে পারছে সামনে যা হবে একদম ভালো কিছু হবে না। এতদিনের লুকোচুরি খেলা হয়তো আজ এই মুহূর্ত থেকে শেষ। আজ থেকে বাড়ির বাহিরে প্রতিটি পা সাবধানে ফেলতে হবে। আজ আবার বুকের ভেতর ভীষণ ব্যথা করছে। মস্তিষ্কে প্রতিশোধের নেশা চড়ে বসল। সে নিজ হাতে শাস্তি দিবে এই মানুষটাকে। মহুয়া আর ছোঁয়া একটা রেস্টুরেন্টে আসলো। রেস্টুরেন্টে ঢুকার আগেই নির্জনের সাথে দেখা হলো। নির্জন, এখানে কি? ছোঁয়া, এখানে কি করতে আসে মানুষ? নির্জন, এখানে মানুষ খাবার খেতে আসে, কিন্তু তুই তো আমার জানা মতে মানুষ না। ছোঁয়া রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠল, তাহলে আমি কি এলিয়েন? নির্জন, না পেতনি। ছোঁয়া আশেপাশে তাকিয়ে রাস্তার পাশ থেকে ইটের টুকরো হাতে নিতেই নির্জন বলে উঠল, আরে পাগলকে পাগল বললে রেগে যায়, পেতনিকে পেতনি বললে পেতনিও রেগে যায়, কিন্তু তুই কেন রেগে যাচ্ছিস? মহুয়া বলে উঠল, ছোঁয়া শান্ত হও, চুপ করো, এটা রেস্টুরেন্ট। ছোঁয়া ইটের টুকরো নির্জনের পায়ে ছুঁড়ে রেস্টুরেন্টে ঢুকে গেল। নির্জন ব্যথা পেয়ে মহুয়ার দিকে ইনোসেন্ট মুখ করে বলে উঠল, ভাবি সরি আপু, আপনাকে সুন্দর লাগছে, এভাবে হাসবেন সব সময়। মহুয়া সাথে সাথে হাসি বন্ধ করে দিল।
নির্জন চলুন, আমিও রেস্টুরেন্টে এসেছিলাম। মহুয়া এই ছেলের ব্যবহারে মাঝে মাঝে অবাক হয়। সব সময় প্রথম ভাবি বলবে তারপর আপু, কিন্তু দেখা যাবে বয়সে মহুয়া নির্জনের থেকে অনেক ছোট। মহুয়া, নির্জন, ছোঁয়া বসে আছে। ছোঁয়া একটু পর রাগী চোখে নির্জনের দিকে তাকাচ্ছে। নির্জন মুচকি মুচকি হাসছে। মহুয়া আশেপাশে তাকাতে গিয়ে দেখল ওদের দুই টেবিল সামনে আহনাফ বসে আছে, পাশে একটা মেয়ে। মেয়েটা দেখতে ভীষণ সুন্দর। মুখে ভারী সাজ, ঠোঁটে করা লাল লিপস্টিক। মহুয়া বিড়বিড় করে বলে উঠল, ডাক্তার রেস্টুরেন্টে বসে রোগীর চিকিৎসা করছে। তাহলে হসপিটাল কিসের জন্য? সব চিকিৎসার মেডিসিন তো আর হসপিটালে থাকে না। ওর পাশেই ছোঁয়া ছিল। ছোঁয়া ভ্রু কুঁচকে মহুয়ার দিকে তাকিয়ে সামনে তাকালো। আহনাফকে দেখেই খুশি হয়ে উঠে দাঁড়ালো। নির্জন ও আহনাফকে দেখল। ছোঁয়ার খুশি আর বেশি সময় রইল না। মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। ছোঁয়া নিজের জায়গা বসে বলে উঠল, এই মেয়েকে? মহুয়া হয়তো উনার গার্লফ্রেন্ড। ছোঁয়া, ভাইয়ার তো গার্লফ্রেন্ড নেই, ভাইয়া বলেছে। নির্জন নেই বলেছে হতে কতক্ষণ? ছোঁয়া মুখ কালো করে নির্জনের দিকে তাকালো। নির্জন আয়েশ করে মুখে খাবার দিয়ে বলে উঠল, আজকের খাবারগুলো অন্য দিনের থেকে তেতু, সবাই গার্লফ্রেন্ড নিয়ে এসেছে, আমি সিঙ্গেল বলেই হয়তো। ছোঁয়া, প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসিস, আজ তো অন্য রকম লাগবেই। নির্জন, মেয়েটা ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট। ছোঁয়া, তুই চিনিস? নির্জন, হুম, সাথে ভাইয়ার আর ওর মধ্যে কিছু চলছে। ছোঁয়া, তুই সিউর কিভাবে? নির্জন, ওদের মুখের হাসি দেখে। ছোঁয়া চুপচাপ তাকিয়ে রইল আহনাফ আর মেয়েটার দিকে। রাগ হলো ভীষণ মেয়েটার উপর। ইচ্ছে করছে গিয়ে ধাক্কা দিয়ে আহনাফের থেকে 10 হাত দূরে ফেলতে, কিন্তু সাহস তো থাকতে হবে। মহুয়া আহনাফের দিকে তাকাতেই আহনাফ ওর দিকে তাকালো। হাত দিয়ে মুখ ডেকে নিল মহুয়া, তাও কিছুই লাভ হলো না, আহনাফ দেখে ফেলল ওদের। বাড়িতে আসার পর থেকে ছোঁয়া একদম চুপচাপ হয়ে আছে। মহুয়া, মন খারাপ? ছোঁয়া, হুম। মহুয়া, তাহলে ব্যালকনিতে গিয়ে অন্ধকার আকাশের ওই বহু দূরের চাঁদের কাছে মনে জমে থাকা কষ্ট, মন খারাপ খুলে বলো, মন হালকা হয়ে যাবে। ছোঁয়া, আমার ফ্রেন্ডদের বললে, আম্মুকে বললে, বলতো আমার কাছে বলো কি হয়েছে। মন হালকা হবে, আর তুমি বলছো চাঁদের সাথে বলতে। মহুয়া হাসল, মানুষের কাছে কষ্টগুলো শেয়ার করার থেকে চাঁদের সাথে শেয়ার করা ঢের ভালো, করে দেখো, আমি আর কিছু বলতে হবে না। ছোঁয়া তাই করল। এক ছুটে ব্যালকনিতে চলে গেল। মহুয়া নিচে এসে রান্নাঘরের সামনে দাঁড়ালো। আমেনা বেগম রান্নায় ব্যস্ত। মহুয়ার দিকে একবার তাকিয়ে বলে উঠল, মহুয়া, আমার একটা কাজ করে দিবে? মহুয়া, জি আন্টি বলুন। আমি একটু কাজে ব্যস্ত, তুমি কি আহনাফের রুমে এই কফিটা দিয়ে আসতে পারবে? মহুয়া নিষেধ করল না। কফির মগ হাতে নিয়ে আহনাফের রুমের সামনে আসলো। দরজায় শব্দ করতেই ভেতর থেকে বলে উঠল, দরজা খোলা, ভেতরে আসতে। মহুয়া ভয়ে ভয়ে দরজা ঠেলে ভেতরে আসলো। রুমটা খুব সুন্দর করে গুছানো। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে ব্যালকনি থেকে রুমে আসলো। মহুয়াকে রুমে দেখে অবাক হল। গম্ভীর কণ্ঠে বলল, আপনি? মহুয়া, আপনার কফি। আহনাফ, আপনি কেন এনেছেন? মহুয়া, আন্টি ব্যস্ত, সেই জন্য। আহনাফ বিছানায় ল্যাপটপ রেখে নিজেও বসল। মহুয়া, এটা কোথায় রাখব? আহনাফ, আমার হাতে দেন। মহুয়া হাতে দিয়ে বেরিয়ে আসতে নিলে আহনাফ বলে উঠল, দাঁড়ান। মহুয়া দাঁড়ালো, পেছনে ফিরে আহনাফের দিকে তাকাতেই আহনাফ বলল, কফিতে মিষ্টি কম হয়েছে। মহুয়া হাত কচলে বলল, আচ্ছা তাহলে দেন, আবার বানিয়ে নিয়ে আসি। আহনাফ মুচকি হেসে কফির মগ দিল।
মহুয়া নিজে কফি বানিয়ে আনল। আহনাফ এবার মুখে দিয়ে বলল, মিষ্টি অনেক বেশি হয়ে গেছে। মহুয়া, আমার কাছে তো ঠিক মনে হলো। আচ্ছা, আমি আবার বানিয়ে আনছি। মহুয়া আবার কফি বানিয়ে আনল। আহনাফ, কফি তো ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। মহুয়ার ভীষণ রাগ হলো, তাও নিজেকে সামলে আবার কফি বানাতে গেল। নিরুপমা, হালিমা, আমেনা বেগম মহুয়ার এভাবে কফি নিয়ে দৌড়াদৌড়ি দেখে অবাক চোখে তাকিয়ে রইল। মহুয়া খুব ভালো করে বুঝতে পারছে আহনাফ ইচ্ছে করে এমন করছে। এবার আহনাফের কাছ থেকে ফিরিয়ে আনা ঠান্ডা কফিতে 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ লবণ, 1 চামচ মরিচ সাথে বেশি করে চা পাতা দিয়ে স্পেশাল কফি বানিয়ে নিয়ে গেল। এতক্ষণ মহুয়ার এই কফি রান্না চোখ বড় বড় করে দেখছিল সবাই। আজ আহনাফের কফি খাওয়ার শখ আকাশে পাঠাবে। আহনাফ বেশ মজা পাচ্ছে মহুয়াকে খাটিয়ে। মহুয়া এবার হেসে আহনাফের দিকে কফি এগিয়ে দিয়ে বলল, এবার আমি যাই, আমার টিউশনে যেতে হবে। আহনাফ কফির দিকে না তাকিয়ে মহুয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি টিউশন কেন নিয়েছেন? আমাদের বাড়িতে কি সব কিছু পাচ্ছেন না? মহুয়া, আমার নিজের পরিচয় এবং বাড়ি প্রয়োজন। আর বাড়ি ভাড়া নিতে হলে টাকা লাগবে, সেই জন্য টিউশন নেওয়া। আহনাফ, ওহ। আহনাফ কফি মুখে দিয়ে মহুয়ার দিকে তাকিয়ে রইল। সে না পারছে ফেলতে আর না পারলে গিলতে। মহুয়া বলল, ভালো হয়নি। আহনাফ কিছু না বলে চুপচাপ কফির মগের দিকে তাকিয়ে আছে। মহুয়া আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। বাহিরে এসেই হাসতে শুরু করল। বেচারার মুখটা দেখার মতো ছিল। মহুয়া টিউশন থেকে ফিরতে ফিরতে বাহিরে অন্ধকার হয়ে গেল। আশেপাশে তাকিয়ে হাঁটতে শুরু করল। কিছু দূর এসেই মহুয়ার পা আপনা আপনি থেমে গেল। ওর সামনে তুহিন দাঁড়িয়ে আছে। মহুয়া সতর্ক চোখে আশেপাশে তাকালো, বুঝার চেষ্টা করল কতজন আছে এখানে। তুহিন মহুয়ার সামনে এসে কাতর কণ্ঠে বলে উঠল, মহুয়া। মহুয়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই এই ছেলেকে খুব করবে। তুহিন বলল, তুমি রেগে আছো? আমি তোমাকে ওখানে রেখে আসতে চাইনি, আমি সত্যি তোমাকে ভালোবাসি, বিয়ে করার জন্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে আটকে ফেলে, আমি গিয়েছিলাম টাকা চাইতে। তুমি তো জানো আমার কাছে টাকা ছিল না। আমি তোমাকে খুঁজতে কতবার সেখানে গিয়েছি, তোমাকে পাইনি। আমি তোমাকে অনেক খুঁজেছি মহুয়া, আমার ভালোবাসা সত্যি ছিল, তাই তো তোমাকে আবার ফিরে পেলাম। মহুয়া নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চেয়েও পারল না। তুহিনের কলার চেপে ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড় মারতে শুরু করল। মহুয়া, স্টপ। মহুয়া, কি করছো? তোকে এখন জীবিত রেখেছি, আলহামদুলিল্লাহ বল। তোর ভালোবাসা না মৃত্যু তোকে আমার সামনে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে। তুই আমাকে টাকার বিনিময়ে বিক্রি করেছিস আর এখন বুঝাতে এসেছিস আমাকে? আমাকে বাচ্চা মনে হয়? তোর নিখুঁত অভিনয় আমি বুঝতে পারিনি। ভালোবেসে বিশ্বাস করে বাড়ি ছাড়লাম তোর হাত ধরে, আর তুই আমার জায়গা করে দিলি পতিতা পল্লীতে। কথাটা বলেই ব্যাগ থেকে কলম হাতে নিয়ে তুহিন কিছু বুঝার আগেই ওর বুকের বাম পাশে কলমটা একদম ঢুকিয়ে দিল সবটা। তুহিন বুকে হাত দিয়ে রেগে মহুয়ার চুল ধরতে গেলেই মহুয়া কারাতে মাইর দিয়ে নিচে ফেলে দিল তাকে। রাস্তার পাশ থেকে বড় একটা ইট এনে শরীরের সমস্ত শক্তি দিয়ে তুহিনের মাথায় আঘাত করল। মাথা ফেটে রক্ত পড়ছে। মহুয়া ফিসফিস করে বলে উঠল, তুই এত জলদি মরবি না। তোকে আমি এত কম শাস্তি দিয়ে মুক্তি দিব না। আমার মতো হাজারটা মেয়ের জীবন নষ্ট করেছিস। আমি তো ভাগ্যের জোরে বেঁচে গেছি, কিন্তু বাকি মেয়েগুলো তোদের মতো নরপশুদের প্রেমে ফেসে নিজেদের সর্বস্ব হারিয়েছে। তোর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে যে এমন বিশ্বাসঘাতকতা করার আগে প্রতিটা পুরুষের বুক কেঁপে উঠবে। এর আগে
4টা খুন করেছি। তুই আমার শেষ খুন। চলবে।